নমস্কার, লিখিত পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভে র্যাঙ্ক করেছেন 3 এবং কমন মেরিট লিস্টে তার র্যাঙ্ক 5। কি ছিল তার স্ট্র্যাটেজি, তার বুক লিস্ট, কিভাবে তিনি পড়াশোনা করেছেন, সেই সব কিছু নিয়ে আজ এই পডকাস্টে একটা হোলিস্টিক আলোচনা করব আমরা। তো তিনি আর কেউ নন, মিস্টার দেবরাজ ভট্টাচার্য। ওয়েলকাম দাদা তোমাকে। থ্যাংক ইউ। আহ, তো তোমার একদম প্রথম থেকে শুরু করো, যে ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যদি একটু বলো, বাড়িতে কে কে আছে, কোথা থেকে তুমি বিলং করো, একটু যদি স্টার্ট করো। ব্যাকগ্রাউন্ড বলতে বাঁকুড়া জেলার বাঁকুড়া শহরেই থাকি। পড়াশোনাও এখানেই। বাড়িতে আছেন বাবা মা, দিদি ছিল, দিদির এখন বিয়ে হয়ে গেছে। আর পড়াশোনা এখান থেকেই, মাধ্যমিক বাঁকুড়া জেলা স্কুল, উচ্চ মাধ্যমিক বাঁকুড়া জেলা স্কুল। আর কলেজ ছিল আমার কল্যাণী কম্বাইন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ, ওখানে আইটি নিয়ে করেছি দুটো, আচ্ছা আচ্ছা, তুমি কি ওখানে ইঞ্জিনিয়ারিং করেছিলে? ইঞ্জিনিয়ারিং করেছি। আচ্ছা, স্ট্রিম কি ছিল? স্ট্রিম ছিল আইটি, ইনফরমেশন টেকনোলজি। আচ্ছা, ইনফরমেশন টেকনোলজি। তো তারপরে মানে ধরো তুমি গ্র্যাজুয়েশনটা করলে, গ্র্যাজুয়েশনের পরে তুমি আর ক্যাম্পাসিং এ বসনি? না, ক্যাম্পাসিং এ বসিনি বলতে আমি আসলে 11-12 যে সময়টা ছিল আমার জীবনে, একটা ওই সময়টা একটু একটু ডাউনগ্রেড বলতে বেশ অনেকটাই হয়েছিল, মানে 11-এ যেটা হয় আর কি, উড়েছিলাম, অনেকটা উপরে উঠেছিলাম আর কি। তো হ্যাঁ হ্যাঁ। তো সেভাবে তখন সিরিয়াসও পড়াশোনার ব্যাপারে থাকিনি। হুম হুম বাবা মায়ের ইচ্ছে ছিল মেডিকেলের জন্য চেষ্টা করি। আমি হুম প্রথমে তো 12টা খুব একটা ভালোভাবে পড়াশোনা করতে পারিনি, পরে রিপিটও করলাম মেডিকেলের জন্য, এবং কি সে হুম রিপিটের হুম ইয়ারও খুব ভালো করে পড়াশোনা করতে পারিনি। যাই হোক, ইঞ্জিনিয়ারিংটা ক্র্যাক হয়েছিল, মেডিকেলটা না করতে পারলো, কল্যাণী গভর্নমেন্টে পেয়েছিলাম। এবারে তখন হুম আমার এমন একটা অবস্থা যে পেয়েছি, মানে বেশ ভালো ব্যাপার, ভর্তি হয়ে যায়, তারপরেরটা হুম তারপর হুম ভাবা যাবে। তখন যে খুব একটা ফিউচার নিয়ে সিরিয়াস ছিলাম তা ছিলাম না। তো এবার হুম সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার নাগাদ যখন ইঞ্জিনিয়ারিং এ চলে এলাম, এবার যখন আস্তে আস্তে সিরিয়াস হচ্ছি যে হ্যাঁ, এবারে ক্যাম্পাসিং এ বসে চাকরি বাকরির চেষ্টা করা উচিত, তখন এবারে ব্যাপারগুলো নিয়ে আস্তে আস্তে খোঁজ খবর করতে আরম্ভ করলাম, সিনিয়রদের সঙ্গে কথাবার্তা বলতে আরম্ভ করলাম। তখন দেখলাম যে এই লাইন আমার জন্য না। এই মানে যে জিনিসটা মানুষের পড়তে ভালো লাগে না, করতে ভালো লাগে না, সেটা নিয়ে সারা জীবন আমি কিভাবে কাটাবো? সম্ভব না তো। তো ঠিক এবার ঠিক। থার্ড ইয়ারে পড়তে পড়তে তখন আমি এক দাদার খোঁজ পাই, আমাদের কলেজেরই, উনি এক্স স্টুডেন্ট, মিস্টার দীপ চ্যাটার্জি। 2016 সালের ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ র্যাঙ্ক 2। তো ওনার একটা ভিডিও আমি ইউটিউবে দেখি, ভাইরাল হয়েছিল, আমি আর আমার একটা রুমমেট বন্ধু দুজনেই দেখেছিলাম। তো প্রথম দাদাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে যে না, এটা কিন্তু করা যেতে পারে, ইঞ্জিনিয়ারিং পড়েও কিন্তু ডব্লিউবিসিএস যাওয়া যেতে পারে, সম্ভব সেটা। তখন থেকেই মোটামুটি পড়াশোনা আরম্ভ। এবার তো একটা প্রাইমারি স্টেজ প্রিপেয়ার করে পরে আবার আস্তে আস্তে জিনিসটা একটা শেপ পেয়েছে, প্রিপারেশনটা এভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তুমি মোটামুটি এমনি ছাত্র হিসেবে কেমন ছিলে, যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, থ্রু ছাত্র আউট বলতে খুব ইয়ার একটা, জার্নি? হ্যাঁ, ছাত্র বলতে স্কুল লাইফে খুব একটা খারাপও ছিলাম না, ভালোর দিকেই ছিলাম বলতে পারো। তবে যে হুম স্কুলে হুম। পড়েছি সে তো স্বনামধন্য স্কুল, বাঁকুড়া জেলা স্কুল। সেখানে যেরকম আচ্ছা মানে তারকা খচিত যে স্কুল, তার তুলনায় আমার মিডিওকারই বলা যেতে পারে। মোটামুটি মাধ্যমিকে 92%, এইচএসে 88% ছিল। আর আচ্ছা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছিলাম, তা ঠিকঠাকই, খুব একটা না করা থাকিনি, অ্যাভারেজ পড়াশোনা করতাম, আচ্ছা। তো সেখানেও একটা ডিসেন্ট স্কোর ছিল? ডিসেন্ট করতে ছিল না। আচ্ছা আচ্ছা। তো প্রথম তুমি বললে যে মানে বিকজ অফ ইউর সিনিয়র তুমি জানতে পেরেছো যে আহ, এই সার্ভিসটার ব্যাপারে। তো তুমি কি এর সাথে অন্য কোনো আর এক্সাম দিতে, নাকি একদম পুরোপুরি ডাব্লিউবিসিএস? না না, ডব্লিউবিসিএস পুরোপুরি কখনোই থাকিনি। এক্সামটার কথা মানে মেইন টার্গেট, যেটা ড্রিম বলতে পারো, ড্রিম গোল ডব্লিউবিসিএস এ ছিল। কিন্তু বেকারত্ব দশা বলতে ইঞ্জিনিয়ারিং পড়তাম বললাম তো, তো সেক্ষেত্রে ক্যাম্পাসিং এ বসে আমরা ইঞ্জিনিয়ারিং এ দুজন বসিনি আমরা, আমি আমার রুমমেট, এরা দুজন বসিনি, আমরা দুজনেরই ইচ্ছা ছিল আমরা উম, সরকারি চাকরির দিকে যাব, দুজন আমাদের স্ট্রিমের। আর আরেক রুমমেট ছিল, হুম সে সে এখন আহ, তার নিজের স্ট্রিমে সে গেট ক্র্যাক করে ও খুব ভালো জায়গাতেই আছে, সেও বসেনি, তিনজন আমরা বসিনি ক্যাম্পাসিং। তো হুম এই হুম। তিনজন বাদ দিয়ে মোটামুটি আমাদের টিমের বাকি যারা যারা বন্ধু বান্ধব, যারা কলেজ মেট ছিল, সবাই চাকরি পেয়ে গেছিল। তো সেক্ষেত্রে একটা তো ফ্রাস্ট্রেশন বা যাই বলো, একটা একটা তো ফিলিং আসেই না যে সবাই চাকরি পেয়ে গেছে। সেক্ষেত্রে বেকারত্ব কাটানোটাই মেন টার্গেট ছিল। অবশ্যই ডব্লিউবিসিএস ড্রিম বলছিল, কিন্তু অন্যান্য সমস্ত পরীক্ষায় দিতাম। আচ্ছা, একদম প্রথম থেকেই? একদম প্রথম থেকে, হ্যাঁ। এমনকি প্রিপারেশন তখন ঠিক করে শুরুও করিনি, যখন
প্রথম যে পরীক্ষা দিই তখন খুব একটা ভালো করে পড়াশোনা করতামই না, জাস্ট জেনেছিলাম আচ্ছা জিনিসটা যে এরকম পরীক্ষা টরীক্ষা হয়ে থাকে। আচ্ছা আচ্ছা। আর সেক্ষেত্রে তোমার মানে তুমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলে কোন সালে? 20 সাল, 2020। 2020, আচ্ছা, খুবই রিসেন্ট। আচ্ছা, তো দেন তারপর তো কোভিড চলে এলো আই গেস। কোভিড, হ্যাঁ। আচ্ছা, আমার তার এমনকি মানে যে লাস্ট সেম হয়, লাস্ট সেমটা আমার হুম, কোভিড এর মধ্যেই ছিল, তখন অলরেডি লকডাউন শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে 22টা হচ্ছে তোমার সেকেন্ড অ্যাটেম্প্ট। 22টা সেকেন্ড নাকি, হ্যাঁ। আচ্ছা, তাহলে 21-এর অ্যাটেম্পটাতে কি ভুল হলো? 21-এর অ্যাটেম্পটে ভুল হলো বলতে, যেটা আমি পরে বুঝতে পেরেছিলাম, যেহেতু 21-এর দেখবে মার্কসটা পাবলিশ করেছিল, 1 নম্বর ভুল হুম যেটা ছিল সেটা হচ্ছে আমার অঙ্ক পেপারটা খুব একটা সিরিয়াসলি না নেওয়া। আমার ধারণা ছিল যে, যেটা দেখবো অনেকের থেকে থাকে, যে সায়েন্স নিয়ে পড়েছি, ইঞ্জিনিয়ারিং পড়েছি, তাহলে অঙ্কটা আমি ডব্লিউবিসিএস এ ওটা মোটামুটি বাগিয়ে নিতে পারবো, ওটা হুম খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে। হুম তো অঙ্কটা খুব একটা সিরিয়াস হয়নি। হুম তখন অঙ্কের নাম্বারটা কিন্তু খুব একটা সেভাবে ডিসেন্ট স্কোর আসেনি, বলতে ঠিকঠাকই এসেছিল, কিন্তু আমার নিজের এক্সপেক্টেড আরো বেশি মার্কস ছিল, সেভাবে আমি মার্কস হুম ক্যারি করতে পারিনি অঙ্ক পেপারটা। এটা 1 নম্বর ভুল ছিল। আচ্ছা, দু হুম নম্বর ভুল হচ্ছে বাংলা ইংরেজি খুব ভালোভাবে প্র্যাকটিস করিনি আমি, যেটা একটা ডেইলি প্র্যাকটিস করার দরকার পড়ে। কিছু কিছু ট্রিক্স অ্যান্ড দরকার পড়ে আর কি, যে পয়েন্ট বেস করে, বা এটা অপশনাল ক্ষেত্রে বলছি, যে পয়েন্ট, ফ্লো চার্ট, ডায়াগ্রাম এগুলো একটু বেশি ইউজ করা। আচ্ছা, এক্সাম্পলস বেশি ইউজ করা। আচ্ছা, বাংলা হুম ইংরেজি ক্ষেত্রে যেটা হচ্ছে একটু মানে আমার খাতার প্রেজেন্টেশন ভালো করা। ঠিক আছে। বলতে এই যেরকম যে আমি একটা বডি লিখছি, হয়তো লেটার বা কোনো এডিটোরিয়াল বডিটা লিখছি, সেখানে একটা কম্প্রিহেন্সিভ জিনিসটাকে পলিটিক্যালি, সোশিওলজিক্যালি কিংবা সাইকোলজিক্যালি এইভাবে যে এফেক্ট গুলো বিভিন্ন দিক থেকে আলোচনা করা, এগুলো অতটা আমি কেয়ার করিনি। 2021 সালে একটু জাস্ট বাংলা ইংরেজি অপশনাল এবং অঙ্ক পেপার, এই 4টে পেপার একটু একটু সামান্য ক্যাজুয়ালি নিয়েছিলাম। সেক্ষেত্রে গুরুত্বটা বেশি পড়েছিল এমসিকিউ পেপার গুলোর উপরে। এটা আমার হুম। একটা বড় ভুল ছিল। আচ্ছা আচ্ছা। আর যখন তুমি ধরো দিলে এক্সামটা, তখন কি তুমি অলরেডি এমপ্লয়েড নাকি? না, এক্সাম যখন দিই, কোনো এক্সামে একমাত্র 2022 সালের পার্সোনালিটি টেস্ট বাদ দিয়ে বাকি কোনো পরীক্ষা আমি এমপ্লয়েড থাকাকালীন দিইনি। আচ্ছা 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 আচ্ছা। আম, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে আর হ্যাঁ, আহ, আরেকটা এক- দিয়েছিলাম, আইবিএসিআই একটা পরীক্ষা দিয়েছিলাম, ব্যাস এই দুটো। আচ্ছা আচ্ছা, ওই আইবি আইবি মানে ইন্টেলিজেন্স ব্যুরো আই গেস। আচ্ছা আচ্ছা। তো অনেকেই এই সময় বা মানে কোনো রিলেশনশিপ বা কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে। তো তোমার ক্ষেত্রে এরকম কি কিছু হয়েছিল নাকি এসব থেকে একেবারে থ্রু আউট দূরে? এইটা এই কারণেই প্রশ্নটা করা, এটা আমি সবাইকেই করি। তার কারণ হচ্ছে অনেকেই এই প্রিপারেশন ফ্রেজে এরকম একটা পর্যায়ের মধ্যে দিয়ে যায়। তো তারা আমার মনে হয় যে যারা অলরেডি টপার তাদের কথা শুনলে কিছুটা ইন্সপায়ার হবে, যে সেটা ভালো দিক থেকে হোক বা অন্য মানে কশনারি দিক থেকে হোক। সো হোয়াটস ইউর ওপিনিয়ন? তুমি একদম ইউ আর ফ্রি টু সে। না, কোনো অসুবিধা নয়, তুমি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তুমি রিলেশনশিপে যেতেই পারো, কোনো অসুবিধা নেই। যেটা আমি তো এক্সাম প্রিপারেশন নেওয়ার আগে থেকেই রিলেশনশিপেই ছিলাম, কিন্তু খুব একটা আমার কোনো সময় বাধা হয়ে দাঁড়ায়নি, বরং আমার একটা সাপোর্টিং ফ্যাক্টর ছিল ওই দিক থেকে, যে আমি একটা এত বড় ডিসিশন নিয়েছিলাম, যে আহ, আমার এই ইঞ্জিনিয়ারিং আমি কর্পোরেট সেক্টরে চাকরি করবো না বা ক্যাম্পাসিং এ বসবো না। এটা কিন্তু হুম সাপোর্ট এসেছিল আমার গার্লফ্রেন্ডের দিক থেকেও, এবং আমার মা হুম বাবা সবাই সাপোর্ট করেছিলেন, আমার উপর বিশ্বাসটা কিন্তু সবাইকারই ছিল। তো হুম হুম রিলেশনশিপে যাওয়ার সেরকম ভাবে বাধ্যবাধকতা কিছু নাই, তোমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। দেখো, একটা একটা তো আমরা এই সময়টা তো একটা ইয়াং বয়স এজ, তো তো আমরা হয়তো ভেবে থাকি যে যদি কেউ রিলেশনশিপে আছি, আমার নিজের ক্ষেত্রেই হয়েছে যে আছি, এবার আমার মনে হচ্ছে যে না, আমার এতটা সময়, আমার সময়টা ওকে দেওয়ার দরকার, এইটুকুই দেবো, বাকি সময়টা আমি পড়াশোনা করবো। এবারে দেখো, ইয়াং এজ, সে হয়তো সেটা মেনে নিল যে ঠিক আছে, অসুবিধা কিছু নেই। কিন্তু একটা সময় জানো তো, ফোনে কথা বলছি বা বাইরে ঘুরতে পেরেছি, এরকম কি কোনো হয় যে 1.5 ঘন্টা পর, 1.5 ঘন্টা তোমার মনে হলো যে 1.5 ঘন্টা আমি সময় দেবো, 1.5 ঘন্টা পর তুমি আমার ডাইরেক্ট ঘুরে চলে এলে, তাই কোনো হয়? হয় না কখনো, বেশি সময় বেরিয়ে যায়। এবারে এই জিনিসগুলো ট্রু। একটু কন্ট্রোল করতে হবে আর কি, যে যেন এগুলো করা যায়, এবং সেটা তো অবশ্যই অপর প্রান্ত থেকেও একই রকম সাপোর্ট চাই, যেটা আমি হুম। ভাগ্যবান, আমি সে পেয়েছি। হ্যাঁ, একদম ডেফিনেটলি। তো সেও কি কোনো জবে আছে নাকি? আহ, না, সে এখন কোনো জবে নেই, নার্সিং সে পড়েছে এখন। পড়াশোনা না, নার্সিং কমপ্লিট হয়ে গেছে এখন। যে স্টেট নার্সিং এর যে জবগুলি হয় না, এখনো তো ভ্যাকেন্সি আচ্ছা বেরোয়নি আচ্ছা। ওদের, কোর্স কমপ্লিট করার পর সেগুলোর জন্য হুম। প্রিপারেশন করছি। হ্যাঁ, আর আর মানে বেসিক্যালি আমি যেটা দেখেছি যে অনেকের ক্ষেত্রে সময় একটা ফ্যাক্টর, যেটা তুমি বললে অলরেডি। আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি সেম এজ বা এরকম হয়, একটা ইমেন্স প্রেশার আসে, বিশেষ করে মেয়েদের বাড়ির থেকে, যে তারা খুব তাড়াতাড়ি একটা বিয়ে দেওয়ার একটা কথা চলে। তো সেক্ষেত্রে একটা ছেলে দাঁড়াতে দাঁড়াতে যতটা সময় রিকোয়ার্ড, সেই সময়টা তারা
অ্যাফোর্ড করতে পারে না, সেই সময়টা তারা দিতে পারে না, এবং ইভেনচুয়ালি সেটা একটা ভাঙনের দিকে যায়। তো সেরকম কোনো সমস্যা আই গেস তোমার ক্ষেত্রে হয়নি। না, আমি ওই যে বললাম ওই ক্ষেত্রে ভাগ্যবান, আমি পুরোপুরি সেম এজ নয়, আমার থেকে 3 বছরের ছোট। তো যাই হোক, এটা আচ্ছা। অবশ্যই তুমি যেটা বলছো এটা একটা অবশ্যই প্রবলেম যে মেয়েদের বাড়ির থেকে আমাদের যেরকম সোসাইটি, আমরা তো খুব একটা এখনো সেভাবে তো ওয়েস্টার্ন মেন্টালিটি নয় তো। একটা অবশ্যই বিয়ের একটা চাপ আসে বাড়ির থেকে, মেয়ের বাড়ির থেকে আসতেই পারে। এটা আমার মনে হয় যে ছেলেটির এক্ষেত্রে বা যারা রিলেশনশিপে যাচ্ছে তাদের একটু ব্যাপারটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে নেওয়া উচিত, যে মানে জাস্ট একটা ইমোশনের মধ্যে পড়ে গেলাম, এবার প্রেম করবো বা রিলেশনশিপে জড়িয়ে যাবো, পরে কি হবে না হবে সেটা পরে দেখা যাবে, এই ধরনের মেন্টালিটির থেকে ঠিক আছে, অসুবিধা কিছু নেই, ইমোশনাল একটা রিলেশনশিপ হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু ওটাও মাথায় রাখা উচিত। সেটা নিয়ে নিজেদের মধ্যে প্রথমে একটা স্পষ্ট খোলাখুলি আলোচনা যদি হয়ে যায় না, তো পরে সেক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ইত্যাদি এই সব সমস্যাগুলো আমার মনে হয় অনেকটাই হুম এড়ানো যেতে পারে আর কি। হুম হুম হুম, ঠিক। আচ্ছা, নেক্সট হচ্ছে কোভিডের সময়টাকে কি করে কাজে লাগালে? মানে কোনো কি বিশেষ এজ পেয়েছিলে ওই সময়টাতে? হ্যাঁ, কোভিডের সময়টা পেয়েছিলাম বলতে একসঙ্গে দুটো জিনিস হয়েছিল, ভালো হয়েছিল খারাপ হয়েছিল। আমার অত্যন্ত প্রিয় দুজন আত্মীয় কোভিডের সময় চলে গেছিলেন। তো এবং শুধু আচ্ছা। আমারই নয়, আমার তো ক্ষেত্রে আরো অনেকেরই অনেক রকম ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে। এটা অত্যন্ত দুঃখের কথা যে খুবই কাছের, মানে বলতে গেলে সমস্ত যারা আত্মীয় ছিলেন, সব থেকে নিকট আত্মীয় তারাই ছিলেন। তো চলে গেছেন ওনারা। আমার অত্যন্ত শ্রদ্ধার পাত্রী দুজন ছিলেন। আমার ছোট মাসি ছিলেন, উনি আমার ভিক্ষা মাও। আর তার সঙ্গে আমার এক মামাও চলে গেছেন, মেজো মামা, উনিও চলে গেছেন। তো যাই হোক, একটা এজ পেয়েছিলাম বলতে ওই সময়টা আসলে ডিস্ট্রাকশনটা কম ছিল। বাইরে বন্ধু বান্ধব আসলে, আমি একটু আড্ডা ইত্যাদি গুলো মারতে ভালোবাসি, ঠিক আছে। হুম বাইরে বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে বেড়ানো, আড্ডা মারা, এগুলো পছন্দের জিনিস। তো সেই সময় তো লকডাউন, বাইরে বেরোনো ইত্যাদি গুলো সব বন্ধ ছিল। তো সেক্ষেত্রে পেয়েছিলাম যে এই ডিস্ট্রাকশন গুলোর থেকে একদম পুরো ওগুলো থাকেনি আর কি। তো সেক্ষেত্রে হুম মন হুম। দিয়ে পুরোপুরি উপায় নেই, বেরোনোর তো উপায় নেই, তাহলে সেক্ষেত্রে আর কি করার থাকতে পারে, পড়াশোনা করে যায়। এই এজটা পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তো মানে কিছু ক্ষেত্রে ওই মানে ব্লেসিংস ইন ডিসগাইজ বলা যেতে পারে, মানে ইন বলা টার্মস অফ যেতে পারে, হ্যাঁ। একাডেমিক। যদিও যদিও মানে এটা হ্যাঁ, যতটা না আমি অনলি। এজ পেয়েছি তার থেকে বরং ক্ষতি বেশি হয়েছে। যাই হোক, পেয়েছি যেটা হ্যাঁ, সেটা তো পেয়েছি। একদম একদম একদম। আম, আচ্ছা, নেক্সট হচ্ছে যে আহ, প্রথম যেদিন জানতে পারলে যে ডাব্লিউবিসিএস হয়ে গেছো এবং এক্সিকিউটিভে ক্যাডারে পেয়েছো, এবং তার থেকেও বড় কথা এত ভালো র্যাঙ্ক, তো হোয়াট ওয়াজ ইওর রিয়াকশন? পুরো আমাকে মানে রেজাল্ট এর গল্পটা আমি জানতে চাই, বলো। অফিসে ছিলাম বোধহয়, শুক্রবার ছিল বোধহয়, হ্যাঁ শুক্রবারই ছিল। 6 জুন আচ্ছা। শুক্রবার ছিল। আমি অফিসে ছিলাম বোধহয় 4টে সাড়ে 4টের দিকে। আমার দুই সিনিয়র দাদা, আমি এখন ল্যান্ড ডিপার্টমেন্টে আছি, তো দুই সিনিয়র আচ্ছা। রেভিনিউ অফিসার অন্য রুমে ওনারা ছিলেন আর কি। হঠাৎ হুম দেখলাম হুম। ওই পাশ থেকে খুব জোরে জোরে ডাক পড়ছে আমার। দুই দাদাই হ্যাঁ অত্যন্ত স্নেহ করেন তারাও। হ্যাঁ তারা ডাক দিচ্ছিল ওখান থেকে, আমি গেলাম আর কি, যে কি করে ফেললাম কি জানি। তো হঠাৎ করে বলছি রেজাল্ট বেরিয়েছে, তুমি থার্ড র্যাঙ্ক করেছো। আমার তো বিশ্বাসই হয়নি যে, হ্যাঁ। ভাবলাম তো দূর, এ তো হয়নি কখনো। দেখালো দাদারা যে এই দেখো রেজাল্ট, তোমার নাম থার্ডে আছে। আমার তখনও বিশ্বাস হয়নি। আমি নিজের ওই তোমার এটা চেক করলাম, টোল নাম্বার চেক করলে না, সেটাই হয়েছে। তো একটা বড় রিগ্রেট আমার যেটা রয়ে গেছে সেটা হচ্ছে, আমি সেদিন বাবা মায়ের মুখের এক্সপ্রেশনটা, মানে জাস্ট ওই প্রথম খবরটা যখন দিই, আসলে ওনারা এতটাই আমার জন্য পরিশ্রম করেছেন। মানে আমি যে সময় পড়াশোনা করতাম না ডব্লিউএস এর জন্য, আমি এই ঘরে হুম আমার নিজের রুমে বসে পড়াশোনা করে যাচ্ছি, আমার বাবা মা ওইখানে বসে মোবাইলে বিভিন্ন ধরনের ভিডিও ইত্যাদি, কিভাবে কি করলে আমার প্রিপারেশনটা আর একটু ভালো হয়। বাবা মা, এবং কি এটা বললে হয়তো বিশ্বাস করবে না, যে আমি ঠিক যা যা মানে যতটা পরিমাণ লিখেছি, অন্তত তার অর্ধেক হলেও আমার বাবাও কিন্তু লেখালেখি করতেন আমার জন্যই। নোটস বানানোর থেকে আরম্ভ আচ্ছা। করে প্রচুর পরিশ্রম করেছেন ওনারা। ভরসা করেছিলেন আমি যখন খুব একটা ভালো দিকে যাচ্ছিলাম না, পড়াশোনা খুব একটা ভালোভাবে করতাম না, হয়তো ফিউচারের কোনো ঠিক ঠিকানা ছিল না, তখনও কিন্তু তারা আমার উপর ভরসা হারাননি। আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম তখনও, যে ডব্লিউবিসিএস এর জন্যই আমি এগিয়ে যাব, সাবধান করেছিলেন যে লং প্রসেস, প্রচুর একটা ইন্টেন্স স্টাডির দরকার। বাবা বলেছিলেন, বাবা যেহেতু এখানেই আছেন, এই স্টেট গভর্নমেন্টেই অফিসে ছিলেন, মাও বলেছিলেন যে পারবি তো। কিন্তু একবার যখন সিদ্ধান্ত আমি নিয়েছিলাম, তারা কিন্তু আর কখনো আমাকে আর কখনো কিছু বলেননি আর কি। তখন কিন্তু পুরোপুরি আমার উপর ভরসা করেছিলেন। তো আমার একটা খুব বড় রিগ্রেট রয়ে যাবে যে আমি ওই রেজাল্টটা আমি বলে, যেটা একটা মানে তাদের ড্রিম ছিল, যেহেতু আমি নিজে মনে করি অন্তত যে তাদের যে পরিশ্রম, তারা যে পরিমাণ খেটেছেন বা পরিশ্রম করেছেন, তার তুলনায় আমি তাদেরকে সেভাবে এর আগে কখনোই খুশি করতে পারিনি। তারা সেভাবে যেটা ডিজার্ভ করেন সেটা আমি কখনো দিতে পারিনি। তো যেটুকু দিতে পেরেছিলাম সেটা আমি সামনের থেকে দেখতে পারিনি। এটা একটা খুব অনুতাপের বিষয় রয়ে যাবে। যাই হোক, ফোন করলাম, দাদা যখন বললেন বাকি সমস্ত
দাদাদেরকেও বললাম, সবাই কনগ্রাচুলেট করলেন। বাবা মাকে ফোন করলাম। এবার তো চিৎকার টিৎকার তো করতে পারছি না বা ইত্যাদি, খুব বেশি অফিসের মধ্যে আছি। হ্যাঁ, শান্তভাবেই বললাম বাবা মাকে। যাই হোক, ঠিক আছে। তো ফোনের পর হ্যাঁ। ফোন, সমস্ত বন্ধু বান্ধব ইত্যাদি সবাই ফোন করছে। হ্যাঁ, গার্লফ্রেন্ডকে বললাম, সেও অত্যন্ত খুশি। যাই হোক, আসলে র্যাঙ্কটা খুব একটা আমরা কেউই আশা করিনি আর কি, যে হ্যাঁ, ভালো র্যাঙ্কটা হয়ে যায়। এক্সিকিউটিভ হ্যাঁ। একটা আশা ছিল যে যদি হয়ে যায়, এমনকি এক্সিকিউটিভ আমি নিজেও যে হয়ে যেতে পারবো, আমার যেহেতু ড্রিম ছিল। এবার দেখো, একটা মানে ইচ্ছা করে করিনি, কারণ ওই স্বপ্ন ভাঙার যন্ত্রণা খুব বেশি, ওটা নেওয়া যায় না। এক তার থেকে বরং এক কিছু না ভাবাই ভালো, যখন রেজাল্ট আসবে হুম, দেখা যাবে। তো যাই হোক, এরকম মোটামুটি। ঠিক। এটা কিন্তু ঠিক কথা। এক্সপেকটেশন হার্টস দ্য মোস্ট। ট্রু, সত্যি, ট্রু। এটা 21-এ পেয়েছিলাম না আমি। 2021-এ এটা হয়েছিল আমার। গ্রুপের ইন্টারভিউ দিয়েছিলাম। আর গ্রুপের পার্সোনালিটি টেস্টের মোটামুটি দিন 20-25-এর মাথায় রেজাল্ট বেরিয়েছিল। তো হুম, আমি খুব একটা আশাবাদী ছিলাম না, তবুও একটা মনের কোনো কোথাও না কোথাও রয়ে গেছিল যে কোনো একটা গ্রুপের সার্ভিস কি পাওয়া যাবে না, ওই লিস্টটার যে কোনো একটা কোণে যদি ঠাঁই পাওয়া যায়। তো একদিন ওরকমই হঠাৎ, হুম, তখন বাড়িতে ছিলাম আমি। বাবা মা ওই হুম, ঘরে আছেন ওনারা, আমি এই ঘরে আছি, নিজের ঘরে পড়াশোনা করছিলাম। তো রেজাল্ট বেরোলো, দেখছি যে লিস্টে একটা নামের মধ্যে আমার নাম নেই আর কি। তো সেই অবস্থা, ওই যে যন্ত্রণা, আমি বুঝতে পারছি বাবা মা দুজনে ওই ঘরে ঘুমোচ্ছেন। এবার ওদেরকে উঠিয়ে এই দুঃসংবাদ আমাকে দিতে হবে যে মা, বাবা রেজাল্ট বেরিয়েছে, আমার নামটা কোনো নেই। তো তাদের যে মুখের ওইটা আমাকে দেখতে হয়েছে, সেটা আমাকে দেখতে হয়েছে কিরকম, মানে একটা ভাবো তুমি যে ভাগ্যের কি পরিহাস। সেটা আমাকে দেখতে হয়েছে যে ওই যন্ত্রণা পাওয়া মুখটা, কিন্তু যেদিন খুশি হলেন সেই মুখটা কিন্তু আমি দেখতে পেলাম না। যাই হোক, আহ পরে এসে দেখেছি, কি আর করা যাবে। হুম, 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 হুম। দিস ইজ লাইফ। মাই গড। হ্যাঁ, সত্যি। ওটাই মানে ক্লোজলি দেখলে ব্যাপারটা ট্র্যাজেডি, কিন্তু একটু দূর থেকে দেখলে কিন্তু ব্যাপারটা কিন্তু মানে সাকসেস, এটাও কিন্তু বলা যেতে পারে। অবশ্যই, সেটা তো অবশ্যই। একদম, একদম। যাই হোক, ভগবান পুষিয়ে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এইটা একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে রিলেটিভ আর প্রতিবেশী, তাদের প্রতিক্রিয়া কি এই সফলতা শুনে? খারাপ ভালো সব একদম বলো। খারাপ প্রতিক্রিয়া একদমই নেই। আমার সমস্ত যারা রিলেটিভ আছেন তারা বেশিরভাগই হ্যাঁ, প্রত্যেকেই জানতেন যে আমি ইয়ে করছি, প্রিপারেশন করছি। এবং হুম, সত্যি বলতে কি, আমার এদিক থেকে আমি ভাগ্যবানই বলতে পারো, যে অনেকেই তো অনেক সত্যি, মানে আমি দেখেছি যে অনেকেই অনেক খেটে স্ট্রাগল করে কিন্তু সাফল্য পান। সেই তুলনায় কিন্তু হুম, আমাকে সেভাবে স্ট্রাগল করতে হয়নি। আমার পাশাপাশি লোকজন যারা আমাকে খুব মুষ্টিমেয় সংখ্যক কিছু কিছু করেই থাকে। দেখো, এটা কখনো হয় না যে পাশাপাশি যা আছে সবকিছু তোমার ফেভারে যাবে। কিছু 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 যাই উল্টো দিকে, এই কিছু কিছু তোমাকে টোন ইত্যাদি টিটকিরি শুনতেই হবে যে কি করলি। শুনতে আমাকেও হয়েছে যে এ কি পাগলামি, যে আইটি তে পড়ে, যেখানে একদম একটা শিওর শর্ট জব, যেটা একদম সবাই পেয়ে থাকে বা সবাই ওইদিকেই যাচ্ছে, সেখানে তুই ওটা বাদ দিয়ে তুই নিজে ডব্লিউবিসিএস এর দিকে চেষ্টা করছিস ইত্যাদি। এত এত সরকারি চাকরি পরীক্ষা, যে ব্যাংক আছে, এসএসসি আছে, যেগুলো প্রতি বছর এত এত রিক্রুটমেন্ট হচ্ছে, সেসব ছেড়ে তুই ডব্লিউবিসিএস এর দিকে যাচ্ছিস, দেখি কি ভেবে যাচ্ছিস ইত্যাদি ইত্যাদি। এগুলো শুনতেই হতেই পারে। এটা দেখো, এটা শুধুমাত্র আমি তাদেরকে কখনোই দোষ দেবো না। অনেক সময় তো তারা হয়তো আমার ভালো চেয়ে বলে যাচ্ছে, বলছেন আর কি, যে আমি হয়তো সেটা যদি নাও করতে পারি তখন আমার কি অবস্থা হবে। এটা তো তাদেরকে আমি খুব একটা দোষ দিতে চাই না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাক্সিমাম কিন্তু আমার উপর ভরসা করেছিলেন, যারা পাড়া প্রতিবেশী আচ্ছা, আছেন, বন্ধু বান্ধব তো ছেড়েই দাও, আচ্ছা রিলেটিভ যারা আছেন, প্রত্যেকে কিন্তু ভরসা করতেন যে পরিশ্রম করছে, ও ঠিক সফলতা পাবেই। আর যতটা আমি নিজেও হয়তো খুব একটা ভয় একটা ছিল যে নাও হইতে পারি এইরকম একটা টাফ কম্পিটিশনের মধ্যে। আচ্ছা, আচ্ছা। তো চাকরি পাওয়ার আগের তুমি আর চাকরি পাওয়ার পরের তুমি, মানুষের দৃষ্টিভঙ্গি, কথাবার্তা, ব্যবহার, এগুলো কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ এখন? খুব টাফ কোয়েশ্চেন। প্লিজ চাকরি পাওয়ার বি পরে অনেস্ট, বি অনেস্ট। আমি মানে এই পডকাস্ট বা এই জিনিসগুলোর মূল লক্ষ্য হচ্ছে এটাই, যে একটা আর্কাইভ হিসেবে থাকলো। তুমি যখনও মানে ভবিষ্যতে যেন কখনো যেন রিভিজিট করতে পারো, মানে। তো প্লিজ বি অনেস্ট, তোমার যেটা মনে হয় সেটা বলো, কি হবে বলো, দেখো, যেটা না মনে যদি হয়। বলি সেটা মিথ্যে কথা বলা হবে। না তো বলতে হুম, পারি না, সেটা পরিষ্কার মিথ্যে কথা বলা হবে। এটা তুমিও জানো, আমিও জানি, সবাই। তো হ্যাঁ, একটা একদম। দৃষ্টিভঙ্গি পার্থক্য তো দেখেইছি যে কি করছে ইত্যাদি, এরকম ধরনের একটা যে বাঁকা দৃষ্টি, তার থেকে দৃষ্টিটা এবং তারপরেও আস্তে আস্তে যখন এক একটা করে একটা একটা করে ধাপ উপরে উঠেছি, সেই শুধুমাত্র বেকারত্ব থেকে চাকরি পাওয়ার মধ্যে না, আবার সেই চাকরি পাওয়ার পরেও যখন একটা করে ধাপের উপর দিকে উঠছি, তখনও সেই মুহূর্তে আগের ধাপে যখন ছিলাম তখন মানুষের মেন্টালিটি, যখন পরের ধাপে আছি তখন মানুষের মেন্টালিটি চেঞ্জ হতে দেখেছি। আমার খারাপ যেটা লাগে সেটা জানো তো, যেটা হচ্ছে যে মানে একটা হয়তো খুব ভালো পোটেনশিয়াল যে ছেলেটির,
সে হয়তো হুম এখনকার কি পরিস্থিতি বুঝতেই পারছো, সবসময় তো সবার পক্ষে খুব তাড়াতাড়ি চাকরিটা পাওয়া সম্ভব না। এমন তো হতে পারে যে সে হয়তো তার একটু সময় লাগবে কিছু, কিন্তু সে ভবিষ্যতে 4-5 বছর পরে হয়তো তার সময় লাগলো, কিন্তু সে একটু খুব ভালো পজিশনে হয়তো চলে যেতে চলেছে। তার মধ্যে সেই পোটেনশিয়াল আছে, জাস্ট মানে ওইটুকু বলে বলে ইত্যাদি, ওই যে যে এখনো পেলি না ইত্যাদি, এইগুলো কিন্তু তার একটা খুব একটা স্ট্রেস বা মেন্টাল হেলথটা খুব ক্ষতি করে, যেখানে বাড়িতে থেকে শুধুমাত্র যারা পড়াশোনা করছে সেটা হুম কিন্তু হুম খুব ক্ষতি করে। আর এবং শুধুমাত্র বেকারত্ব কাটানোর পরেই নয়, চাকরি পাওয়ার পরেও যখন একটা করে ধাপ উপরে উঠতে দেখেছি, আর এর আগের ধাপটায় যখন ছিলাম তখন হয়তো কেউ তুচ্ছ ছিল বা ইত্যাদি, এমনও লোকজন আছে যে আচ্ছা এটা এরকম ধরনের ছোটখাটো চাকরি এরকম ধরনের বলেছে আর কি। তো পরে আবার তারাই বলেছে আচ্ছা ঠিক আছে। তো আমার সেটাই লাগে। এবারে দেখো, আমি যে আগে যে চাকরিটা করতাম সেখানে তো আমার অনেক কলিগ অনেকেই আছেন, প্রত্যেকেই সম্মানীয় মানুষ। তো এইভাবেই মানে ওই ওইটা বলা মানে কি, ওটা বলা মানে তো তাদেরকেও ছোট করা হচ্ছে না। আমি একটা জিনিস বিশ্বাস করি একদম যে কোনো কাজকে কিন্তু এভাবে ছোট করা কখনোই উচিত না। সেটা আমি একদম যেখানেই থাকি না কেন। যেটা সেটা হয়তো আমি ভাবতে পারি যে এটা ছোট, কিন্তু কারো কাছে হয়তো সেটাই স্বপ্ন, তাদের জীবন ধারণের উপায় সেটাই একমাত্র। ঠিক 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 একদম একদম বাট থ্যাংক ইউ একদম মানে আহ, এটা তুমি যে বললে আমি ড্যাম শিওর এটা যারা শুনবে তাদের আহ, খুব ভালো লাগবে। ফার্স্ট চয়েস ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ কেন, মানে ওয়াই নট আদার সার্ভিস, এক্সিকিউটিভ। যেমন ডিএসপি অনেকের খুব পছন্দের একটা সার্ভিস, অ্যান্ড আই এম শিওর যে মানে ইউ লুক ভেরি গুড ইন দ্য ইউনিফর্ম, তো কেন নয় অন্যান্য সার্ভিস? আচ্ছা, এক নম্বর তোমাকে যেটা বলি আগে যে কেন এক্সিকিউটিভটা পছন্দ। প্রথম কথা হচ্ছে যে ডাইভার্সিটি, মানে অ্যাজ এ বিডিও প্রথম কথা তো প্রচুর ডাইভার্সিটি আছেই। বিভিন্ন কাজ, ক্রাইসিস ম্যানেজার থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট, অ্যাজ এ ম্যাজিস্ট্রেট কাজ। আচ্ছা, পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার, আচ্ছা স্কিম হুম গুলোর ইমপ্লিমেন্টেশন তো এগুলো আছেই। এবং শুধুমাত্র বিডিএ যদি আমি বাদও দিই, পুরো মানে হোল সার্ভিস লাইফে প্রচুর ডিপার্টমেন্টে কিন্তু একজন এক্সিকিউটিভ অফিসারকে কাজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে একটা ভাস্ট রেসপন্সিবিলিটি এবং প্রচুর মানুষের সঙ্গে চেনা জানা অনেক মানে কি বলবো, বিভিন্ন নতুন নতুন মানুষের সঙ্গে দেখো, বিভিন্ন ডিপার্টমেন্টে যাওয়া মানে বিভিন্ন ডিপার্টমেন্টে সেই ডিপার্টমেন্টে যারা যারা স্পেশালিস্ট বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে দেখা হওয়া, হুম তো একটা নলেজের রেঞ্জ কিন্তু প্রচুর বেড়ে যায়। মানে হুম এখন যতটা যা নলেজ আছে পুরো হোল সার্ভিস লাইফ কাটালে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন গুণীজনের সংস্পর্শে এসে কিন্তু অনেক কিছু জানতে পারবো। এটা কিন্তু একটা বলতেই পারো এটা একমাত্র এই সার্ভিসটাতেই পাওয়া যায়, অন্য কোনো সার্ভিসে কিন্তু এটা অ্যাভেলেবেল নয়, আমি পরিষ্কার বলেই দিচ্ছি এটা। যাই হোক, ট্রু ট্রু আর হুম যেটা, আর ডিএসপি যে অবশ্যই মানে খুবই কভারেটেড সার্ভিস ডিএসপি অবশ্যই। প্রমোশনও খুব ভালো, একটা ইউনিফর্ম জব। তবে আমার যেটা মনে হয় না যে ইউনিফর্ম জব যদি ছোট থেকে বা কম বয়স থেকে যদি কারোর প্যাশন না হয় যে হ্যাঁ আমি একটা ইউনিফর্ম জবে যেতে চাই, তাহলে কিন্তু মানে জাস্ট মানে ইউনিফর্ম পরলে ভালো দেখাবে বা গুড লুকিং দেখাবে, এইটার বেসিসে জিনিসটার দিকে না চলে যাওয়াই ভালো। কারণ অ্যাজ এ পুলিশম্যান তোমায় কিন্তু একটা সেরকম ভাবে নিজের টাইম বা যাই বলো, এনার্জি বা সমস্ত ডেডিকেশন কিন্তু সেখানে ইনভেস্ট করতে হয়। ইউনিফর্মের ট্রু পিছনে কিন্তু সেই প্যাশন দরকার যদি ওই চাকরিতে যেতে চাই। যেটা আমি নিজে তো কখনো সেভাবে সেই প্যাশন থাকে না অবশ্যই, তাদের প্রতি সম্পূর্ণ সম্মান ইত্যাদি সবই আছে। এবং আমারও সেকেন্ড চয়েস ডিএসপি ছিল, মানে এক্সিকিউটিভ যদি না হতো আমি সেক্ষেত্রে ডিএসপিটাই চয়েস দিতাম। কিন্তু দুটোর মধ্যেই চয়েস করতে বললে আমি চুজ করবো সবসময় এক্সিকিউটিভ। আচ্ছা আচ্ছা না দেখতে সুন্দর লাগবে এটা একটা মেটাফর, বাট যাই হোক হ্যাঁ মানে মেক সেন্স ঠিক ডেফিনেটলি। আছে। আচ্ছা নেক্সট যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আহ, তুমি মানে যখন ধরো যখন এক্সিকিউটিভটা দিয়েছিলে, তো তার জন্য তো নিশ্চয়ই মানে তুমি এই প্রিপারেশনটা নিয়েছিলে যে কি বলবো যদি জিজ্ঞেস করে যে ওয়াই দিস ইজ ইওর ফার্স্ট চয়েস অ্যান্ড অল। তো সেক্ষেত্রে মানে এই প্রিপারেশন নেওয়াকালীন কি কোনো অফিসার বা কারোর সঙ্গে কি মিট আপ করেছিলে বা কোনোভাবে তাদের থেকে জিজ্ঞেস করেছিলে যে মানে জব প্রোফাইল কি বা এই সব কিছু, নাকি পুরোপুরি অনলাইনের উপর ভিত্তি করে করেছো? না, প্রিপারেশন নেওয়ার সময়ে বলতে ঠিক ওই 4 মাসে যে আমি করেছিলাম, একটা 4 মাস সময় পেয়েছিলাম আমরা এবারে প্রিপারেশন নেওয়ার সময়। ঠিক ওই সময় করেছি তা নয়, তবে আমি মানে এমনি আমার বাবার আইডিও ছিলেন ব্লক অফিসার, এখন রিটায়ার্ড। তো আমি আচ্ছা বাবার অফিসে যিনি বিডিও ছিলেন তার সঙ্গে মানে সামনাসামনি তার কাজকর্ম দেখেছি বেশ অনেক দিন, অনেকবারই গেছি, তার সঙ্গে কথাও বলেছি। আচ্ছা, আমার নিজের ফ্যামিলিতে একজন আছেন জামাইবাবু, উনি এখন বিডিও আছেন, ওনার সঙ্গেও কথাবার্তা আচ্ছা বলেছি। তো একবারেই আচ্ছা যে শুধুমাত্র অনলাইন বা ইউটিউবে ভিডিওর উপর ডিপেন্ডেন্ট তা না, ওদের সাথেও কথা বলেছি। এবং অবশ্যই বাহ ইউটিউব প্ল্যাটফর্ম তো আছে। আচ্ছা বাই দ্য দাদা তোমার এখন এজ কত? এজ আপাতত 26+, এই মান্থে 27 হতে চলেছে।
লাভলি, লাভলি। অগ্রিম হ্যাপি বার্থডে। আর থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে, হ্যাঁ, যেই কারণে এটা আমি জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে যে ইউপিএসসির ব্যাপারে কিছু ভেবেছো? না, আমি ইউপিএসসির ব্যাপারে ভাবতে বলতে এখন একটু 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 মনে হচ্ছে যে হয়তো প্রথম দিকে ইউপিএসসির ব্যাপারে ভাবলে হতো, আসলে তো ভাবিনি যে জিনিসটা প্রথম দুবারের মধ্যেই হয়ে যাবে বলে এটা বলতে পারো। তো এখন এবারে এই অবস্থার মধ্যে পড়ে এখন যে একটা ধরো বাইরে চাকরি করছি এবং এক্সিকিউটিভে যে যেতে চলেছি, এবারে আমার হ্যাঁ। মনে হয় না যে আমি সে সময় পাবো বা নিজের মধ্যে সে আজটাও ফিল করছি না যে ইউপিএসসি দেওয়া যেতে পারে। অতএব মানে এইভাবে কিন্তু দেওয়া যায় না। একটা পরীক্ষা মানে সেই পরীক্ষার প্রতি পুরোপুরি, এবং ইউপিএসসির মতো পরীক্ষা, সেখানে তো ডেডিকেশন দিলেও পাওয়া যায় না। তো একটা ফুল ডেডিকেশন চাই। তো এই মুহূর্তে ওটা তাই বাদ ভাবছি না। আচ্ছা, আচ্ছা। বাট আই মাস্ট সে ইউ আর ভেরি হাম্বল, লিটারালি। মানে সেরা। আচ্ছা, আম, আচ্ছা, পড়াশোনার মানে মোড কি ছিল? এখন যেমন অনলাইনের খুব পপুলারিটি, তো তোমার সময় কি ছিল? মানে কি অনলাইনের ওপরই পুরোপুরি ভাবে ভিত্তি করে পড়াশোনা করতে, নাকি বই এইসব কিনে কি করেছিলে? সব বই প্লাস অনলাইন ভিডিও, যখন যা পেতাম তাই পড়তাম, সেরকম কিছু না। হ্যাঁ, তবে শুরুটা তো ওইভাবে হ্যাপাজার্লি করলে চলে না। শুরুটা আমি হুম, হুম, করেছিলাম হুম। প্রথমে আনএকাডেমিতে কোচিং নিয়েছিলাম। আর ওই যে বললাম যে আচ্ছা। কিছু কিছু জায়গায় তো লাখ তার মানে প্লে করেই, এই লাখ টাকা প্লে করে তো। তো আনএকাডেমিক ভিডিওতে এই যখন কোচিং নিয়েছিলাম তখন কিছু কিছু খুব ভালো স্যারকে আমি পেয়েছিলাম। যেমন হিস্ট্রিতে আমি সৌমেন স্যারকে পেয়েছিলাম। এখন হুম, মনে হয় যতদূর সম্ভব তারা নেই সেখানে। ইকোনমিতে হুম। অপরেশ কর স্যারকে পেয়েছিলাম, জিওগ্রাফিতে জয়তু কোলে স্যারকে পেয়েছিলাম। আচ্ছা, আর বায়োলজির ক্ষেত্রে আমি পটমঞ্জুরি ম্যাডামকে পেয়েছিলাম। তো আচ্ছা। যাই হোক, এদের ক্ষেত্রে আমার যে ফাউন্ডেশন যে যেটা যেটা ভিত্তি তৈরি করা বলো, সেই ভিত্তি তৈরি কিন্তু এরা খুব ভালোভাবে করে দিয়েছিলেন। যেটার উপর দাঁড়িয়ে কিন্তু পরে আমি যে বইগুলো এই যে সোনালী বাঞ্চল বা ইত্যাদি যে সমস্ত যে টেক্সট বইগুলো, এগুলো আমি পরে কিন্তু পড়তে পেরেছি এবং পড়ার সাহস করেছি যে হ্যাঁ, এগুলো আমি পড়তে পারবো। আমার মোটামুটি ফাউন্ডেশন ক্লিয়ার হয়ে গেছে, এবার এগুলো আমি মানে করতে পারি, ইজিলি এবার শেষ করতে পারি, শেষ করার ব্যাপারে ভাবতে পারি। যে সাহসটা পাচ্ছিল না, না যে এই হুম, হুম, বই হুম, এত হুম, হুম। মোটা একটা ইউপিএসসির অ্যাসপিরেন্টরা যদি পড়ে, আমি সেখানে কি বা চুনোপুঁটি ইত্যাদি, এই ভয়টা আমার কাটিয়ে দিয়েছিলেন ওনারা। ওনারা কনফিডেন্সটা অনেকটা আমার গ্রো আপ করে দিয়েছিল ওনাদের এসে পড়ে। তো তখন পড়েছিলাম আমি। আচ্ছা, এবার তাহলে শুরু করলাম অনলাইন দিয়ে। পরে বই পড়লাম, বইগুলো মাল্টিপল টাইমস রিভিশন সবই দিয়েছি। ওই এই দুটো জিনিস আমার বেসিক ছিল, ওই যে আনএকাডেমি থেকে পড়েছিলাম ওনাদের যে নোটস গুলো, এই নোটস গুলো বারংবার রিভাইজ। আর তোমার এই বইগুলো, যে বইগুলো পড়তাম, বইগুলোও বলে দিচ্ছি। তোমার হিস্ট্রিতে পুনম দালাল দাইয়া পুরোটা পারিনি করতে। পুনম দালাল দাইয়া সত্যি করে স্বীকার করে নেওয়া ভালো, পুনম দালাল দাইয়া পুরোটা করার মতো সামর্থ্য আমার হয়নি। কিন্তু যতটুকু হুম, পেরেছিলাম করেছিলাম। যে জায়গাগুলো আমার একটু ইয়ে ছিল, একটু গ্যাপ ছিল, সেই জায়গাগুলো ওখান থেকে করে আমি একটু গ্যাপটা ফিল আপ করেছিলাম পুনম দালাল হুম, দাইয়ার হুম, থেকে। হুম, আচ্ছা, হুম, হুম, আর সোনালী বানসাল মডার্ন হিস্ট্রি, হুম, 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 অসাধারণ বই। পলিটিক্স তো হুম। আছেই, গীতা লক্ষ্মীকান্ত। আর তো কিছু কোনো বইয়ের দরকার পড়ে না, এটা একটা আছে। হ্যাঁ, ইকোনমি নিতিন সিংহানিয়া স্যারের বই আছে। আর হ্যাঁ। ভূগোলের জন্য পেরিয়ার বই, পেরিয়ার পাবলিকেশন। আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আলাদা করে আমি কিছু পড়িনি। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ওই জয়দু স্যার যে নোট দিয়েছিলেন, সেগুলোই আমার শেষ দিন পর্যন্ত ওগুলোই কাজে লেগেছে। সেভাবে আচ্ছা, আলাদা কিছু আচ্ছা। পড়তে হয় না। আর তারপর অসাধারণ। এবার এগুলো হয়ে যাওয়ার পর এবারে দেখো, যতই পড়ো পুরোপুরি তো কভার কখনোই হয় না। এবার যখনই দিলাম যে একটা টপিক আমার জিনিসটা হয়তো এই সবগুলোর মধ্যে কভার নেই, ইউটিউবে টপিক ধরে সার্চ করলাম, একটা ভিডিও পেলাম, সেই ভিডিওটা দেখে নিলাম, এই হবে। আচ্ছা, কম্প্রিহেন্সিভ এরকম আচ্ছা। কোনো বই বা কোনো ভিডিওতে পাওয়া যায় না যেখানে সবকিছু ইনক্লুডেড, সমস্ত পরীক্ষায় যা কোশ্চেন সমস্ত কিছু আছে, সেই চ্যাপ্টার থেকে সবকিছু সেখানে পাবো, এরকম তো কোনো বই যায় না। দেখে নিতাম ঠিক, সেভাবে ঠিক। তখন সেভাবে। একদম, একদম। আম, অসাধারণ। আচ্ছা, আহ, এবার আমি মোটামুটি একেবারে কোর স্ট্র্যাটেজিতে ঢুকি। সেটা হচ্ছে যে 4টে এমসিকিউ পেপারে অ্যাকর্ডিং টু পিএসসি অ্যান্সার কি, তোমার তাও কেমন মার্কস এসছে বলে মনে হয়? একদম লাস্ট যে আনসার থেকে বেরিয়েছিল না, আমি গুনেছিলাম, হুম, আমার এক্সাক্ট মার্কস মনে আছে 580.5 ছিল। 580.5, অসাধারণ। আর বাংলা, ইংলিশ আর অপশনালে, অপশনাল তোমার তো সাইকোলজি ছিল, হুম, কেমন পেয়েছো বলে মনে হয় তোমার? এই তো বলা মুশকিল। যাই হোক, আমি আশা করেছিলাম মানে আচ্ছা, 21 সালের যে মার্কস গুলো 21 সালে তো দিয়ে দিয়েছিল, সেই হিসাবে একটা আশা করছি যে হয়তো বাংলা ইংরেজিতে দুটো মিলিয়ে হয়তো 255-60 মতো। আর আচ্ছা। অপশনালে 200 থেকে 220 মতো, এরকম একটা নাম্বার হয়তো পেয়েছি। অসাধারণ, অসাধারণ। আম, আচ্ছা, এবার একটু ডিটেল স্ট্র্যাটেজিতে আসি এক এক করে। সেটা হচ্ছে যে প্রিলিমস আর মেন্স একসাথে প্রিপারেশন নিয়েছিলে তুমি বলেছো। আহ, একসাথেই তো নিয়েছিলে। হুম। আর একসাথে নিয়েছিলাম। ওই
হ্যাঁ, আর ইংলিশে 25 মার্কসের যে এমসিকিউ আছে ওর জন্য কি করেছিলে? হ্যাঁ, ইংলিশে 25 মার্কস এমসিকিউ, ওটা একমাত্র একটা দুটোর মধ্যে যেটা ডিফারেন্সটা। ওটার জন্য মূলত ওই যে প্রথমে গ্রামার যে পোর্শন গুলো, ওগুলো তো গ্রামার পোর্শন তো একটা বেসিক নলেজ তো ছিলই। অন্যান্য হুম বই হুম যেগুলো আমাদের ওই 8-9 এর যে বইগুলো, পিকেতে সরকার ইত্যাদিগুলো রয়েছে, সেগুলো দেখে হুম একবার জাস্ট রিভাইজ করে নেওয়া, যে যেগুলো মনে আছে কিনা। মোটামুটি দেখলাম কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স ইত্যাদিগুলো ঝালিয়ে নেওয়া। আর তারপর প্রচুর হুম। এমসিকিউ করতাম, বলতে ওই সিজিএল এর যে বইটা আছে না, কিরণের দেখবে প্রিভিয়াস এর একটা বই আছে, ওখান থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওদের যে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন গুলো আছে ওগুলোই প্র্যাকটিস করতাম। ওখান থেকেই ভোকাবুলারি গুলো আমি, ব্ল্যাক বুক আমি শেষ করতে পারিনি, ব্ল্যাক বুক আমি শেষ করতে আচ্ছা পারিনি। আমি চেষ্টা করেছিলাম, পারিনি করতে। যাই হোক, কিন্তু আচ্ছা। কিরণের বইটা আমি করেছিলাম। কিরণের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, যে এগুলো ইংরেজির যে এগুলো আছে, এমসিকিউ গুলো আছে, এগুলো সমস্ত ইয়েগুলো, ভোকাবুলারি গুলো, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়মস, প্রত্যেকটা প্রায় 10 থেকে 12 বার রিভাইজ করেছিলাম। তো সেইখানটা আর বই থেকে তোমার গ্রামার গুলো, এবং আর সেই 120 রুলস বলে একটা ভিডিও আছে হুম ইউটিউবে, হুম হুম হুম। সেটাও কিছুটা দেখেছিলাম, পুরোপুরি না দেখলেও কিছু কিছু রুলস সেখান থেকে দেখেছিলাম আমি। এগুলো দেখে মেইনলি প্র্যাকটিস। আচ্ছা আচ্ছা। তো আহ, এবার একটু মেন্সে আসি। তো বাংলা ইংলিশের জন্য কি স্ট্র্যাটেজি নিয়েছিলে, ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ বাংলা যদি? ইংরেজি প্রথমে একটু, হ্যাঁ, প্রথমে তো কিছু কিছু তো কমন টপিক হয়, ওটা যেমন তোমার ধরো এনভায়রনমেন্ট রিলেটেড যে আর্টিকেলস গুলো হয়। আচ্ছা, ওমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড আর্টিকেলস গুলো যেগুলো হয়, তখন কোভিড এর সময় ছিল, পরিযায়ী শ্রমিক একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল ছিল। আচ্ছা আচ্ছা, ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন ইত্যাদি যে সমস্ত যে কমন আর্টিকেল গুলো হয় না, সেগুলো একটা মোটামুটি একটা নোট ডাউন টপিক গুলো করে নিয়েছিলাম, যে এই গোটা 20 আর্টিকেল আছে, এগুলো তো মানে প্রায়শই এসে থাকে এগুলো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এরকম যে একদম খুব কমন যে টপিক গুলো, এগুলো করতেই হয়, সবাইকেই করতে হয়। তো এগুলো আমি নোট ডাউন করে নিয়েছিলাম, এই 20টা আমি মোটামুটি রেডি করলাম। আহ, বিভিন্ন ইনফরমেশন ইত্যাদি গুগল থেকে কালেক্ট করে, লেখাটা নিজেই লেখার চেষ্টা করতাম, ইনফরমেশন গুলো কালেক্ট করতাম। উম, এইভাবে একটা 20টা তৈরি হলো। তারপর যখন এগুলো তৈরি হয়ে গেল, তখন এগুলো পড়তাম বারবার ধরে, যেগুলো নিজেই লিখেছি নিজেই পড়তাম। আর তার সঙ্গে আনন্দবাজার যে পত্রিকাটা হয় না, প্রতিদিন দুটো করে এডিটোরিয়াল আসে, বেরোয়। তো দুটো এডিটোরিয়ালের মধ্যে মোস্টলি একটা এডিটোরিয়াল পলিটিক্যাল হয়, যেটা আসে না আর কি। পলিটিক্যাল কোনো ইয়েতে আসে না আমাদের। তো কোনো পার্টির সমালোচনা বা ইত্যাদি, সরকারের সমালোচনা ইত্যাদি, এগুলো আসে না আমাদের। তো আরেকটা আরেকটা যেটা থাকে, সেটা সাধারণত একটা কোনো সোশ্যাল টপিক বা ইত্যাদি, কোনো একটা বার্নিং টপিক নিয়ে হয়ে থাকে। তো সেটা কি করতাম, সেটা ওই আনন্দবাজার থেকেই ইনফরমেশন গুলো নিতাম, আর লেখাটা ওদের একবার পড়ে নিতাম, আর ওই শৈলীতে নিজেই লেখার চেষ্টা করতাম, বাংলা এবং ইংরেজিতে, ওই একই জিনিস। আচ্ছা আচ্ছা জাস্ট না আচ্ছা। দেখে, আর কিছু না, ওই টপ ইনফরমেশন গুলো একটা জায়গায় লিখে রাখলাম। ইনফরমেশন আমার কাছে, এই ইনফরমেশন আছে, এর উপর বেস করে আমাকে এত ওয়ার্ড লিমিটের মধ্যে একটা এডিটোরিয়াল কিংবা একটা এডিটোরিয়াল লেটার, বা এদিকে একটা সম্পাদকীয় কিংবা সম্পাদক প্রতিবেদন কিংবা একটা সম্পাদকীয় চিঠি আমাকে লিখতে হবে। এভাবে প্রতিদিন হয়তো পারতাম না, কিন্তু রেগুলারলি করার চেষ্টা করতাম আর কি। আচ্ছা। আহ, আর তুমি মক টক কোথাও দিয়েছিলে, মানে এই বাংলা ইংলিশ বা এইসবের জন্য? না, মক আমি সেভাবে দিইনি বিসিএস এর জন্য। পার্সোনাল টেস্ট আগে দিয়েছিলাম। আচ্ছা, আর কেউ কি মানে চেক করাচ্ছিল যে তুমি কি লিখছো, মানে ইভ্যালুয়েশনটা কি করে করতে? বাবা মা, বাবা ইংলিশের খাতা চেক করতেন, আমার মা নিজে বাংলার টিচার, বাংলায় এম এ, উনি বাংলাটা চেক করতেন। আর বাবার অসাধারণ। প্যাশন বলতে পারো ইংলিশ সাবজেক্ট, তো বাবা ইংলিশ চেক করতেন, আমি নিজে চেক করতাম তাছাড়া। সেরা সেরা। বাহ। আহ, তো অ্যাকচুয়ালি আন্টি আঙ্কেলকেও আনতে পারতে পাশে, ভালো হতো। এই সময়টা আসলে আহ, বয়স্ক তো ঘুমোচ্ছেন। না 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 না, একদম একদম কোনো সমস্যা নেই। আচ্ছা, মেন্সের ক্ষেত্রে হিস্ট্রি, হিস্ট্রির যদি একটু তুমি স্ট্র্যাটেজিটা বলো, একদম স্টার্টিং টু এন্ড কি করেছো একটু ব্রিফে যদি তুমি বলতে পারো। হিস্ট্রি আমার নিজের খুব পছন্দের সাবজেক্ট, আমি নিজেও হয়তো অপশনালে হিস্ট্রি নিতাম যদি এত বড় সিলেবাস না হতো। খুব পছন্দের সাবজেক্ট আমার, প্রথম থেকে, একদম স্কুল লাইফ থেকে। তো অত এবার মেন্সের বলতে প্রথম থেকেই প্রিলিমস মেন্স তো আলাদাভাবে নিইনি। প্রথমে ওখানে সৌমেন রায় স্যারের কাছে আমি হিস্ট্রি পুরো ফাউন্ডেশন কোর্স শেষ করেছিলাম আন একাডেমিতে। তো বেসিকটা হুম ক্লিয়ার হয়ে গেছিল, মোটামুটি যেগুলো জানতাম সেগুলো বাদ দিয়েও কিছু কিছু জায়গা থাকে তো যেগুলো হয়তো জানা ছিল না, সেগুলো দিয়ে হুম বেসিক ক্লিয়ার হয়ে গেল। তারপর আমি প্রথমেই শুরু করেছিলাম মডার্ন হিস্ট্রি, কারণ দেখো মডার্ন হিস্ট্রি প্রথম কথা তো 25 নাম্বার আলাদা মডার্ন হিস্ট্রি থাকে প্রিলিমসে। তারপর আবার একদম। যে হিস্ট্রি ইয়ে থাকে, 25টা হিস্ট্রি থাকে, তার মধ্যেও মডার্ন হিস্ট্রি ইনক্লুডেড থাকে। তো মডার্ন হিস্ট্রি একটা ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট, এবং মেন্সেও যে 100 নাম্বার হিস্ট্রি থাকে তার মধ্যে বেশিরভাগটাই মডার্ন হিস্ট্রি থাকে। তাহলে আগে মডার্ন হিস্ট্রিটাই শুরু করেছিলাম।
সোনালী বানসাল থেকে প্রথমে সোনালী বানসালটা চেষ্টা করেছিলাম আসলে। সোনালী বানসালই ফার্স্ট আমার টেক্সট বই যেটা আমি শুরু করেছিলাম ওই ভিডিও দেখার পর। যেহেতু ইতিহাসটাই বললাম ফেভারিট সাবজেক্ট ছিল, তাই ইতিহাস দিয়ে শুরু করেছিলাম। তো আগে করেছিলাম কি যে সোনালী বানসালটা একদম পুরো থরলি রিড করে গেছিলাম, কোনো কিছু না মনে রাখার চেষ্টা করে যে হ্যাঁ এটা আমার পারবো তো আমি, মানে আমার হুম ক্যাপাবিলিটির মধ্যে তো তো হ্যাঁ পুরোপুরি রিড করে বুঝলাম ক্যাপাবিলিটির মধ্যেই। আর এটা একটা আরেকটা যেটা লাভ হয়েছিল সেটা একটা ওই যে টাইম লাইনটা হয় না, হুম ওই হুম হুম টাইম লাইনটা একটা আমার একটা ধারণা, একটা প্রাইমারি একটা কনসেপ্ট এসে গেছিল যে মডার্ন হিস্ট্রি এই টাইম লাইন আছে বইতে। তারপর সোনালী বানসাল পড়া শুরু করলাম এবং একদম মাইনিউট ডিটেলস ওখানে খুব ভালো করে দেওয়া আছে বইটাতে। প্রথমে তো একটা পুরো চ্যাপ্টার পড়া করা আছে, সেই চ্যাপ্টারের পর আবার ফিল্মস ক্যাপসুল বলে একটা জায়গা আছে, ফিল্মস ক্যাপসুল সেখানে ওটা চ্যাপ্টারটা লিস্ট আছে। তারপর আবার আগের বছর আগের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে ইউপিএসসি কোয়েশ্চেন যা যা পড়েছে সেগুলো দেওয়া আছে। তো এই মডার্ন হিস্ট্রি হলো। আচ্ছা, এনসিয়েন্ট মেডিয়েভাল প্রথম কথা সোমেন রায় স্যারের কাছে ওখানে পড়েছিলাম। আর কিছু কিছু জায়গা ছিল যেমন সুফি ভক্তি মুভমেন্ট হলো। আচ্ছা, একদম প্রোটো হিস্ট্রিক যে ওই ইন্ডিয়াটা যেটা এই আমাদের সিন্ধু সভ্যতার আগের যে পোর্শনটা সেটা। আচ্ছা, তারপর তোমার ওই মাঝের জায়গা বলতে ওই যে কাশ্মীরের রাজবংশ ইত্যাদি জায়গাগুলো, এইগুলো আমি পুনাম দালাল লাইয়া থেকে। আচ্ছা, আর একটা হচ্ছে মারাঠা হিস্ট্রি। মারাঠা বলতে মূলত শিবাজির জায়গাটা। শিবাজির জায়গাটা খুব একটা আমার ক্লিয়ার থাকেনি যে শিবাজি ওই যে মারাঠা কিংডমের যে মারাঠা এম্পায়ারের যে ফাউন্ডেশনটা যেটা শিবাজি করেছিলেন সেটার কি যুদ্ধ বা ইত্যাদি যে ক্লিয়ার থাকেনি, সেটা আমি পুরান দালাল দাইয়ার থেকে করেছিলাম। তো এইভাবে সিলেক্টেড পোর্শন আমি ওখান থেকে করেছিলাম, আর বাকি তো স্যার পড়িয়েছিলেন, সেগুলোও দেখেছিলাম। আর মেডি ইয়ে তো তোমার এ তো বললাম মেডিয়েভেলটা পুনাম দালাল দাইয়ার থেকে মোটামুটি আমি কিন্তু পড়েছিলাম, ওটা তো খুব একটা সমস্যা হয়নি। কারণ মেডিয়েভেলটা আমার আগেও বেশ ভালো করে আমি স্কুল জীবন থেকে ওটা পড়ে এসেছি। তো পুনাম দালাল দাইয়া মিডিল থেকে পড়েছিলাম, মেডিয়েভেলটা পড়েছিলাম। আর মডার্ন তো বললাম সোনালী বনসাল। এই আর এগুলো আমি মানে যেগুলো পড়তাম না দাগ দিয়ে পড়তাম, আর এগুলো বারবার ওইগুলোই রিভাইজ করতাম। এমসিকিউ খুব একটা করিনি। আহ, এই রিভাইজ করতাম বারবার, তার উপরেই আমার ভরসা। মানে এমসিকিউ খুব বেশি তুমি জোর দাওনি, মানে একদম কোর রিডিং না, এমসিকিউ করেছো? জোর দিয়েছিলাম বলতে তুমি তো ওটা পরে ওটা তো মনে আসবে, যাই হোক, যে লো হুম, ফিল করেছো কখন তখন বলছি আমি, যাই হোক। এমসিকিউ আচ্ছা করতাম বলতে আচ্ছা। ওই যেটা 21 সালের আগে, 21-এর যে প্রথম অ্যাটেম্প তার আগে এমসিকিউ খুব একটা জোর দিইনি। 2022-এর যে অ্যাটেম্প 2000 তোমার ডব্লিউবিসিএস মেন্স, তার আগে তখন সিজিএল এর জন্য প্রিপারেশন করছিলাম। তো তখন কিরণের একটা চ্যাপ্টার ওয়াইজ জেনারেল স্টাডিজ এর প্রিভিয়াস এর কোয়েশ্চেন পেপার পাওয়া যায়, সেটা শেষ করেছিলাম। ওই একমাত্র আমার আচ্ছা। সিরিয়াসলি এমসিকিউ করা গোটা প্রিপারেশন পিরিয়ড। তা বাদ দিয়ে মক দিতাম মেন্সের আগে, একবারই মক দিইনি, সেটাও সত্যি না। মক দিতাম। ওই শামীম স্যার শামীম স্যারের একটা বই মেন্সের দেখবে মকের বিভিন্ন পাওয়া যায়, হুম ওটা হুম হুম, থেকে কিছু কিছু মক দিয়েছি। তবে আচ্ছা খুব যে আচ্ছা। সিরিয়াসলি দিতাম বা বেশি সংখ্যায় একদম নিয়ম করতে তা না, জাস্ট একটা নিজের প্রিপারেশন লেভেলটা চেক করার জন্য দিতাম আর কি। অসাধারণ। আম, দ্বিতীয় হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফির ক্ষেত্রে অনেকেরই ভয়। তো জিওগ্রাফিটা যদি তুমি একটু বলো, জিওগ্রাফিতে কি করেছিলে? জিওগ্রাফিতে প্রথমেই আহ, যাওয়া উচিত ম্যাপ বেসড পড়াশোনার দিকে, যেটা উম, উচিত আর কি। বই থেকে ইনফরমেশন ইত্যাদি মুখস্থ না করে ম্যাপ বেস স্টাডি করাটা কিন্তু জিওগ্রাফির একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রথমে তো ওখানে স্যারের হুম কাছে জয়ন্ত কোলে স্যারের কাছে পড়েছিলাম জিওগ্রাফি। আর তারপর কিছুদিন আমি মাজিদ হোসেনের যে বইটা আছে জিওগ্রাফির পড়তে শুরু করেছিলাম, হুম দেখলাম না এটা আমার মধ্যে আমার দ্বারা সম্ভব না, মানে এই বই পড়া। তো আমি তখন খুঁজতে আরম্ভ করলাম বিভিন্ন আরো যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছ থেকে খোঁজ টোজ নিয়ে জানলাম যে পেরিয়ার পাবলিকেশন একটা বই আছে জিওগ্রাফি। আচ্ছা হ্যাঁ, কার্তিক চন্দ্র মন্ডলও চেষ্টা করেছিলাম, পড়তে পারিনি। ওই ছোট ছোট ছক এত, আমি আমার দ্বারা সম্ভব না, পারবো না। হুম মানে হুম প্রচুর হুম হুম, ইনফরমেশন ওখানে ছোট ছোট আছে, যারা পড়তে পারে তাদের ক্ষেত্রে খুবই ভালো, কিন্তু আমি পারিনি, যাই হোক। আর মাজিদ হাসানের বইটাও পারিনি। পেরিয়ার পাবলিকেশনের বইটা পেলাম, যাক আমি বাঁচলাম আর কি, হাঁপ ছেড়ে যাক, একটা বই তাহলে পাওয়া গেছে ঠিকঠাক। তো ওই হ্যাঁ বইটা হ্যাঁ হ্যাঁ। বারবার পড়তাম আর কি, দাগ দিয়ে আচ্ছা ইত্যাদি করে রিভিশন করে ওই বইটা পুরো একদম খুব ভালোভাবে পড়েছিলাম। আর চেষ্টা করতাম মানে যে লোকেশন গুলো আছে না, যে ভারতবর্ষে কোথায় কফি কোথায় পাওয়া যায় বা ইত্যাদি, রেশম চাষ কোথায় হয়, ইন্ডাস্ট্রি গুলো লৌহ ইস্পাত শিল্প কোথায় আছে ইত্যাদি গুলো, মানে জায়গার নামগুলো মুখস্থ না করে ওই ম্যাপের লোকেশন গুলো মনে করে করে বলা যায় আর কি। তাহলে কি হয় মানে সহজে মনে থাকে, ম্যাপ বেসড যদি আচ্ছা স্টাডিটা করা হয়। আচ্ছা। আর এটার জন্য এমসিকিউ ওই কিরণ থেকেই? এমসিকিউ, হ্যাঁ বলো। মানে এটার জন্য এমসিকিউ প্র্যাকটিস করেছো কিরণ থেকেই? হ্যাঁ, এমসিকিউ প্র্যাকটিস ওই কিরণ থেকে আমি একবারই জিওগ্রাফি তো আমি ওই রিভিশনের উপরেই ভরসা ছিল মেনলি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাও তুমি ধরো একটা বই একবার পড়ে কমপ্লিট করার পর কতবার তাও রিভিশন দিতে? অসংখ্যবার, আমার নিজের মানে কোনো হিসেবই নেই এটা কতবার করতাম। কারণ
আমার নিজের একটা মাথায় ছিল যে আমি এমসিকিউ বা মক খুব একটা দিচ্ছি না। তাহলে আমাকে এবারে আমার কোনো না কোনো ভাবে একটা বিশ্বাস হয়ে গেছিল, যেটা কখনোই হয়তো সঠিক না, যারা আবার করে তাদের ক্ষেত্রে জিনিসটা উল্টো। এবার আমার সেই মুহূর্তে হুম। ধারণা হয়ে গেছিল যে এমসিকিউ করে আমি অন্তত খুব একটা সুবিধা করতে পারবো না, যদি আমার কনসেপ্ট আচ্ছা। বিল্ড বা বইগুলো আমি রিভাইজ না করি। আমার খালি বারবার মনে হতো যে আমি এটা ভুলে গেছি। আমার মনে হতো যে বইটাই যেটা পড়েছিলাম আমি অলরেডি অলরেডি যেটা পড়েছি তার মধ্যে আমার এটা মনে নেই, তাহলে আমি এমসিকিউ করে নতুন তথ্য আবার মুখস্থ করে কি হবে? তার থেকে যদি আমার আহ, এমসিকিউ থেকে পরে যদি আমি গোটা পাঁচেক কোশ্চেন যদি কোশ্চেন পরীক্ষায় কমনও পাই, এ পাঁচটা নয় ছেড়ে আসবো, অন্তত যেগুলো পড়ে যাচ্ছি সেগুলো তো করে আসি, বাকিটা দেখা যাবে। যাই হোক, বাহ। সেটা কাজ করেছে। হুম 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 হুম। ডেফিনেটলি, মানে এটাও এটাও একটা মানে আলাদা পার্সপেক্টিভ আমি পেলাম, খুব ভালো। মানে আমি এতদিন প্রত্যেকের তো নিজের নিজের শুনছিলাম। স্ট্র্যাটেজি হয়। একদম 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 ডেফিনেটলি। আর মানে এটা যখন তোমার ক্ষেত্রে ওয়ার্কআউট করেছে, তো এটাও একটা বিশাল ভ্যালিড পয়েন্ট। রিভিশন বাহ। ওয়ার্কআউট করবে না এটা কখনো হতে পারে না। হ্যাঁ, অবশ্যই তার সঙ্গে এমসিকিউ যদি কেউ করতে পারে, যেটা আমি পারিনি, সেটা অবশ্যই সেটা একটা ভালো জিনিস। কিন্তু হ্যাঁ, রিভিশন চাই, সেটা এমসিকিউ করুক বা না করুক, রিভিশন চাই চাই। একদম 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 ডেফিনেটলি, মানে তুমি যেটা বলছো সেটা একেবারে কোর, মানে এটাই উচিত। আমি একটু একদম। মানে হ্যাঁ, এটাও একটা ঠিক কথা, এটা বলা হলো না। আমি একটু মানে বিশ্বাস করতাম যে বেসিক, মানে বেসিক যে প্রসেস গুলো না, এটা তো আমি সবকিছুতেই বেশি বিশ্বাস করে রাখি, যে জাস্ট একদম বেসিক প্রসেস যেটা পড়বো, একটা বই থেকে টেক্সট বই ফলো করবো, সেটা বারবার রিভাইজ করবো ইত্যাদি। মানে খুব একটা ইম্প্রোভাইজড বা মডার্ন ডে যেসব ট্যাকটিক্স গুলো হয়, তাতে আমার মনে হয় যে সেগুলো হয়তো সেই বেসিকের উপরেই তো বেস্ট করে তৈরি করা হয়েছে না, এমন তো না বেসিক থেকে বাদ দিয়ে। তাহলে আমার কাছে যখন বেসিকটা আমি জানি সেটাকেই ফলো করি। হুম 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 হুম। একদম একদম। আম, আচ্ছা, পলিটির ক্ষেত্রে লক্ষ্মীকান্তে কি করেছিলে? লক্ষ্মীকান্তে করেছিলাম বলতে তোমার দেখবে লক্ষ্মীকান্তে না সবগুলো চ্যাপ্টার ডব্লিউবিসিএস সিলেবাসে নেই। তো আমি হুম হুম প্রথমে যখন পড়া শুরু করলাম, এটা আমি জানতে পেরেছিলাম, আমার এক বন্ধু বলেছিল যে গোড়াটা কিন্তু পড়ার দরকার নেই। তো আমি একদিন বসে ভালো করে ডব্লিউবিসিএস সিলেবাসটা নিয়ে প্রথমে ওই চ্যাপ্টার হুম গুলো আমি দাগ দিলাম, যে এই চ্যাপ্টার গুলো আমার এক্ষুনি পড়ার দরকার নেই, আমার যদি গোটা সিলেবাস শেষ হয়ে যায় তখন লাস্টে পড়বো আমি। হুম আচ্ছা, হুম আর তারপর আমি যে চেক করেছিলাম ইয়েতে পলিটিতে, সেটা হচ্ছে প্রথমে কিছু কিছু ছোট ছোট চ্যাপ্টার আছে, যেটা হচ্ছে ওই মেকিং অফ দ্য কনস্টিটিউশন, স্যালিয়েন্ট ফিচার, এগুলো হুম হুম প্রথমে অতটা পড়িনি, জাস্ট একবার থরলি রিড করে ওই জায়গাটা আমি একদম বড় চ্যাপ্টার গুলো প্রথমে চলে গেছিলাম, ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, ফান্ডামেন্টাল ডিউটিস, এই তিনটে শেষ করে হুম সোজা গেছিলাম পার্লামেন্টে। পার্লামেন্ট শেষ হুম করে ওইদিকে পার্লামেন্ট একদম সুপ্রিম কোর্ট অব্দি গিয়ে তারপর আমি আবার ঘুরে এসেছিলাম প্রথমে ওই যে চ্যাপ্টার গুলো বা ছেড়ে ছেড়ে বা জাস্ট রিডিং দিয়ে গেছে সেগুলো রেডি করেছিলাম। এইভাবে হুম। এই পাসটা পুরোটা হয়ে যাওয়ার পর তখন ওই যে যেগুলো পুরোপুরি বাদ দিয়েছিলাম প্রথমে, সেগুলো একবার করে রিড করেছিলাম। আচ্ছা আর আচ্ছা ওই লাস্টে যেগুলো পড়েছিলাম বাদ দিয়েছিলাম, খুব একটা বেশি রিভাইজ সেগুলো করিও নি, তার জন্য খুব একটা অসুবিধাও হয়নি আমার। তবে ওই যে যে পোর্শন গুলো বাদ দিয়ে বা বাকি বাদ দিয়ে যে পোর্শনটা ছিল ওটা কিন্তু আমি অসংখ্যবার রিভাইজ করে দিই। আচ্ছা আচ্ছা। আর তুমি কি নোট বানিয়েছিলে? হ্যাঁ, নোট মোটামুটি বানাতাম, খুব বেশি নোট যে বানাতাম তাও না, মানে একটা জাস্ট হ্যান্ড নোট টাইপের আর কি, যেটা হয়তো ধরো কোনো এমসিকিউ বা কোনো একটা ইউটিউব ভিডিও দেখলাম, বা কোনো টেলিগ্রাম চ্যানেলে একটা এমসিকিউ এলো, বা কিছু হয়তো একটা কোশ্চেন আমি ভুল করেছি, সেটা হয়তো আমি ঠিকমতো বুঝতে পারিনি, যে সেটা একটা লিখে রাখলাম যে এটা আমি বুঝতে পারিনি, এরকম। বা ওই যে আচ্ছা ইয়েতে আনএকাডেমিতে ক্লাস করতাম, সেখানে হয়তো কিছু নতুন ইনফরমেশন পেলাম, সেটা লিখে রাখলাম, এরকম। আচ্ছা। আর ইকোনমির ক্ষেত্রে? ইকোনমি মেনলি অপরেশ কর্স, এবং প্রথমে ইকোনমি প্রচন্ড খুব দুর্বল ছিলাম আমি ইকোনমিতে, মানে আমার কিচ্ছু মাথায় হুম ঢুকতো না। ওই যে বইগুলো রমেশ সিং, মানে খুব কঠিন লাগতো, রমেশ সিং আমি ফলো করতে পারিনি, চেষ্টা করেছিলাম। তোজাম্মেল হোসেনও হুম চেষ্টা করেও পারিনি ফলো করতে। তো হুম একটা হুম ভয় ঢুকে গেছিল যে এই সাবজেক্টটা মনে হয় তাহলে হলো না। তো সেই ভয় প্রথম কাটানো অপরেশ স্যার, অপরেশ কর স্যারের কাছে পড়েছিলাম, কনসেপ্ট পুরো ক্লিয়ার হলো। আর তারপর হুম একটা মানে দারুণ একটা বইয়ের সন্ধান পেয়েছিলাম, নিতিন স্যারের যে বইটা, যে বই আমার মানে সত্যি ধারণা থাকেনি যে বাজারে একটা এত সুন্দর ইকোনমির বই অ্যাভেলেবেল, মানে এত মানে প্রথমত তো অপরেশ স্যার আমার ফাউন্ডেশন ক্লিয়ার করলেন, এবং ওই নিতিন স্যারের বই পড়ার পর মানে ইকোনমি সাবজেক্টে যে এতটা ভয় পাচ্ছিলাম, তখন আমার নিজের ভাবা লাগবে যে এতটা ভয় পাওয়ার তো কোনো কারণ ছিল না। একদম একদম একদম। তো ওটাকেই মানে একেবারে মাদার বুক করে ওটাই রিভিশন দিয়েছো হ্যাঁ, বারবার করে। অসাধারণ। আচ্ছা, সায়েন্স অ্যান্ড টেক, এনভায়রনমেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, এই যে একটা মিক্সিং পেপার থাকে, এইটাতে কি করেছিলে? এটার পর হ্যাঁ, এটাতে পেপার মেইনলি ফোর তোমার সায়েন্সের যে পার্টটা, সায়েন্সের পেপারটা প্রথমে, সায়েন্সের পার্টটা প্রথমে তোমার করেছিলাম, লুসেন্টের যে বইয়ে দেখবে সায়েন্সের যে থিওরি পোর্শনটা লেখা থাকে, সেটা রেডি করেছিলাম। আচ্ছা, হুম তারপর দেখলাম কিছু কিছু পোর্শন বাদ যাচ্ছে, এমসিকিউ গুলো করতে করতে বুঝলাম, তখন একটু এনসিইআরটি বইগুলো দেখলাম, 8 9 10 যে হুম এনসিইআরটি যে বইগুলো হয়, হুম 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 সেইগুলো দেখে মোটামুটি থিওরি পোর্শনটা ক্লিয়ার হওয়ার পর এমসিকিউ করতাম। দেখো ওই পেপারটাতে না, ওই একটাই আমার ড্রব্যাক, এটা আমি সবাইকে বলবো যে আমি যে যে স্ট্র্যাটেজিটা ফলো করেছি, খুব বেশি এমসিকিউ করিনি। এই হুম পেপারটাতে কিন্তু ওই জন্য আমি নাম্বারটা খুব একটা বেশি ওঠেনি।
এই ব্যাপারটা কিন্তু খুব আচ্ছা। বেশি ডিপেন্ড করে এমসিকিউর উপরে। যত বেশি দেখো এই ক্ষেত্রে বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, খুব একটা তাদের কনসেপ্টে কিন্তু অসুবিধা থাকে না, কনসেপ্ট তাদের ক্লিয়ারই থাকে। যারা আর্টস হুম হুম। ব্যাকগ্রাউন্ডে তাদেরকে বলবো ওই 8, 9, 10 এনসিআরটি বই পড়ে আগে ব্যাকগ্রাউন্ডটা তোমার কনসেপ্টটা ক্লিয়ার করে তারপর এমসিকিউর দিকেই যাওয়া উচিত। তো আমি ওইটাতেও একই দেখো স্ট্র্যাটেজি যা ফলো করতাম এটাতেও তাই করেছিলাম, যে বারবার পড়বো, রিভাইজ করবো, ইত্যাদি করবো। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অতটা কাজ করেনি। এক্ষেত্রে কিন্তু এমসিকিউ দরকার। এক্ষেত্রে কিন্তু অনেক আমার নিজের জানা পরিচিত অনেক অ্যাসপিরেন্ট আছে যারা এমসিকিউ প্রচুর করেছে বলে এই পেপারে মার্ভেলাস প্রচুর ভালো ভালো রেজাল্ট মানে ইয়ে নাম্বার এনেছে। তো আমি মোটামুটি আচ্ছা। বুঝে গেছিলাম যে এই পেপারটা আমার একটা দুর্বলতা, ওই জন্য আমি পেপারে খুব যে বেশি মানে খুব সাবধানে করতে হবে, যাতে অ্যাকিউরেসি বেশি থাকে, ভুলটা কম যায়। এই পেপারটা আমি খুব আচ্ছা। সাবধানে করতে হবে। কত এসছিল এটাতে তোমার 200-র মধ্যে? এটাতে আবার মানে কি ভাগ্য, 2022 আবার এই পেপারটাই হার্ডেস্ট পড়ে গেছিল, পেপার 4টা। এবারে হায় রে। হ্যাঁ। মোটামুটি হ্যাঁ। এবারে যখন আর একটা জিনিস যেটা পরীক্ষা দিতে দিতে একটা যেটা ভালো হয় না, এটা কনসেপ্ট বিল্ড আপ হয়ে যায়, মানে পেপারটা দেখে বুঝতে পারবে যে এটা সহজ পেপার না কঠিন পেপার। তো ঠিক তার আগের পেপারটা একদম জলের মতো হিস্ট্রি এসেছিল 2022 সালে, পেপার 3টা হ্যাঁ। হিস্ট্রিটা হ্যাঁ। একদম জলের মতো করে দিয়েছিল। এবার ঠিক তারপরেও একটা মনে করো একটা সেই আহ, আহ, খুব একটা ফুল একটা ইয়ের মধ্যে আছি, ফোর্সে আছি, একটা সহজ পেপার অ্যান্সার করে এসেছি এখন, প্রচুর অ্যাটেম্প করবো ইত্যাদি, এরকম একটা মনোভাবের হ্যাঁ। মধ্যে হঠাৎ করে পেপার 4 এর হাতের সামনে। এবার আমি গোটা 5-6 কোশ্চেন করার পরে বুঝতে পারছি পেপার পেপার কিন্তু চাপ আছে। কারণ আমার হ্যাঁ। এবারে আমার মনে ছিল আমার 2021 সালে যেটা হয়েছিল, 2021-এ পেপার 3টা সহজ কঠিন পড়েছিল, হিস্ট্রি জিওগ্রাফি পেপারটা। আচ্ছা। ওটাতে আচ্ছা। অ্যাটেম্প বেশি করতে যে আমার হয়েছিল কি না, আমার নাম্বার কমে 100 থেকে কমে 88 চলে গেছিল। তো এবার যখন আমি বুঝতে পারলাম যে এই পেপারটাই মানে মোস্ট প্রবাবলি 2022 মেন্সের হয়তো টাফেস্ট পেপার হতে চলেছে, তখন আমি খুব হ্যাঁ। হ্যাঁ। সাবধানে ওটা অ্যান্সার করতে শুরু করেছিলাম। আর অ্যাটেম্প বেশি হুম। করিনি, আমি জাস্ট 130টা অ্যাটেম্প করেছিলাম, ওর মধ্যে 70টা বাদই দিয়েছিলাম, আর তার মধ্যে 19টা ভুল আচ্ছা। গেছিল। তো ওই পেপারে যে আমার মানে 106 এসে গেছিল, আমি যখন মোটামুটি গুনতে বসেছি 106 এসে গেছে, ডাক মাঠে গেছে। আচ্ছা। ঠিক আছে, নেক্সট হচ্ছে ধরো ট্র্যাডিশনাল মানে স্ট্যাটিক জিকের যে একটা পার্ট রয়েছে, সেটার জন্য কি করেছিলে? লুসেন্টের পিছনের পার্টটা পুরো, আর কিচ্ছু করিনি। লুসেন্টের পিছনের পার্টের আচ্ছা। যে স্ট্র্যাটেজি আছে হুম সেটাই ফলো হুম হুম। করতাম। কমন এসেছিল কিছু? সেটা তো এখন মনে নেই, হ্যাঁ কি নিশ্চয়ই কিছু কমন আসবে, অত অত কিছু লেখা থাকবে। কমন তো পেয়েছিলাম 21-22 দুটোতেই কমন পেয়েছি, কিছু না কিছু কমন পেয়েছি। আর আচ্ছা। ইয়েতে জিএস মানে তো শুধুমাত্র স্ট্যাটিক পোর্শনটা আছে না, তার সঙ্গে হিস্ট্রি জিওগ্রাফি সমস্ত কিছুই মিক্সড আপ থাকে। হ্যাঁ তবে ঠিক হ্যাঁ কিছু ঠিক। কিছু কমন পেয়েছি। আচ্ছা আচ্ছা। নেক্সট হচ্ছে যে ম্যাথে তুমি কেমন, মোটামুটি প্রথম থেকে? কেমন বলতে খারাপ করি না খুব একটা, আমার নিজেরও পছন্দের সাবজেক্ট, মানে আমার খারাপ হতো সেটাও না, অঙ্ক করতে ভালোই লাগতো। আহ, আচ্ছা। আর ইঞ্জিনিয়ারিংটাও পড়েছিলাম, ঠিকঠাক ভালোই আচ্ছা। লাগতো আর তো কি। সেক্ষেত্রে ম্যাথের স্ট্র্যাটেজিটা একটু বলো। এক। আর দ্বিতীয় হচ্ছে যে 2020 থেকে আমরা একটা প্যাটার্নে চেঞ্জ দেখতে পাচ্ছি, একটা ড্রাস্টিক ট্রানজিশন ঘটছে। সেটা হচ্ছে যে আগে 50-50 রেশিওতে দিত ম্যাথ আর তার সঙ্গে জিআই, কিন্তু এখন সেটা করছে না। এখন জিআই এর পোর্শন হুম। খুবই কম, মানে কয়েকদিন পর তুলে দিলেও অবাক হব না। আর ম্যাথই দিচ্ছে সবচেয়ে বেশি। তো সেক্ষেত্রে যারা একেবারে কোর ব্যাকগ্রাউন্ড, যাদের আর্টস, তো তাদের ক্ষেত্রে তারা কি স্ট্র্যাটেজি ফলো করলে বা কিভাবে প্র্যাকটিস করলে ম্যাথে খুব ভালো একটা স্কোর করতে পারবে, সেটা যদি তুমি একটু বলো। অ্যাকর্ডিং টু ইউ, হোয়াটস ইউর ওপিনিয়ন, হাউ ওয়ান শুড ব্যাকগ্রাউন্ড প্রিপেয়ার? যাদের আর্টস তাদের ক্ষেত্রে শুরুটা করি। ব্যাকগ্রাউন্ড যাদের আর্ট, প্রথমে তো হুম দেখো কনসেপ্ট ক্লিয়ার, কারণ যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই তো এটাই প্রথমে দরকার পড়ে। সেটা এনসিআরটি হুম হোক বা যে কোনো 8, 9, 10-এর যে কোনো বই হোক, সেটা ধরে আগে নিজের হুম কনসেপ্টটা ক্লিয়ার করে, এটা প্রথম কাজ। আচ্ছা দ্বিতীয় কাজ হুম হচ্ছে এসএসসি সিজিএল এর প্রচুর প্রচুর ভিডিও সিরিজ বা এই প্লে লিস্ট ইত্যাদি ইউটিউবে অ্যাভেলেবেল। যে কোনো একটা প্লে লিস্ট, প্রচুর স্যার আছেন, আদিত্য স্যার, আদিত্য রঞ্জন স্যার আছেন, অভিনয় শর্মা স্যার আছেন, হ্যাঁ রাকেশ যাদব স্যার আছেন। যে কোনো একটা কারোর প্লে লিস্ট ধরে সেটা পুরোপুরি থরলি ফলো করা, পুরোপুরি পুরোটা একদম প্রথম থেকে শেষ অব্দি নোট বানানো। নোট বানিয়ে যে বেসিকটা প্রথমে বেসিকটা তো ক্লিয়ার হলো, বেসিক ক্লিয়ারের পর এদিকের এই যে কোনো একটা পেজ ধরে নোটস বানিয়ে এটা বারবার রিভাইজ করা, এবং তার সঙ্গে এসএসসির যে মক দেওয়া। দেখো ডব্লিউবিসিএস তো মক বলতে খুব বেশি প্রিভিয়াস ইয়ার তো কোথায় বা পাওয়া যাবে, কারণ 2020 সালের আগে যে পেপারগুলো ছিল সেটা অন্যরকম প্যাটার্নের পরীক্ষা হতো। তো সেটা এখন প্র্যাকটিস করলে তো খুব একটা লাভ হওয়ার কথা না। তাহলে বাকি রইলে একটাই এসএসসি সিজিএল টায়ার 2, টায়ার 2 এর পেপারগুলো হুম। রেডি করেই প্র্যাকটিস করতে হবে। এভাবেই রেডি করা উচিত বলে মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আম, আচ্ছা, তাও সম্পূর্ণ ম্যাথ সিলেবাস তুমি কি মানে একেবারে একবার শেষ করে দেন স্টার্ট করেছিলে, নাকি তোমার মোটামুটি বেসিক্স
মানে ক্লিয়ার ছিল তো তুমি জাস্ট ইউ জাম্প ইনটু দ্য কোশ্চেন্স? তোমার ক্ষেত্রে কি করেছিলে? না, বেসিক ক্লিয়ার ছিল বলতে হ্যাঁ, বেসিকটা ক্লিয়ারই ছিল, কিন্তু পুরোপুরি কোশ্চেন প্রথমে জানি আমি অভিনয় শর্মা স্যারের একটা প্লেলিস্ট ফলো করেছিলাম। ওই প্লেলিস্টটাকে শেষ করেছিলাম, তার নোটস বানিয়ে সেটা একদিকে করতাম, নোটসগুলো যে অঙ্কগুলো স্যার করিয়েছেন উদাহরণ ইত্যাদিগুলো সেগুলো রিভাইজ করতাম, অঙ্কগুলো নিজে নিজে করার চেষ্টা করতাম, আর ওইদিকে হ্যাঁ মক দেওয়া শুরু করেছিলাম সিজিএল টায়ার ওয়ান প্রথম। আর তখন সিজিএলে হুম, বসছিলাম, এই সময়টা সিজিএলে বসেও ছিলাম আমি। তো সিজিএল টায়ার ওয়ান মক প্রথমে দেওয়া শুরু করি। কিছুদিন পর হুম, যখন দেখলাম যে হ্যাঁ মোটামুটি গ্র্যাবের মধ্যে এসেছে, তখন এবারে একটু ম্যাথটাকে আচ্ছা, এভাবে আয়ত্তের মধ্যে নিয়ে এসেছি আর কি। আচ্ছা। তো ওইটা কি জিরো টু হিরো প্লে লিস্ট, এটা কি? জিরো টু হিরো নয়, অভিনয় শর্মা স্যারের ওইটা হচ্ছে জিরো টু হিরো। অভিনয় শর্মা স্যারের এখন আছে কি জিরো টু হিরো? নাকি আদিত্য রঞ্জন স্যারের? ওটা না, আমার না, ঠিক জানা নেই, আদিত্য রঞ্জন, যাই হোক। আদিত্য রঞ্জন স্যারের চ্যাম্পিয়নটা ছিল, আচ্ছা, চ্যাম্পিয়ন। হ্যাঁ মহাভারত ব্যাচ আছে, যাই হোক। আমি অভিনয় শর্মা হ্যাঁ, স্যারের যেটা করেছিলাম, এখন দেখছি স্যার একটু মানে মোটিভেশনাল টক বেশি করেন দেখবে, মানে একটা বড় ভিডিও, একটা হয়তো চ্যাপ্টার পার্সেন্টেজ, তার মধ্যে হয়তো ট্রু, ট্রু। মানে হয়তো 45 মিনিট স্যার হয়তো ইয়ে করালেন, পড়ালেন, আর তার মধ্যে বাকি বাকি আধ ঘন্টা স্যার মোটিভেট করেন। তো আমি দিলাম একদম। এত তো সময় নেই হাতে। আমি কি বললাম, একদম পুরোনো, খুব পুরোনো, একদম প্রথম প্লেলিস্টে স্যারের বার করেছিলাম। তো ছোট্ট ছোট্ট ভিডিও আছে, আচ্ছা, আধ ঘন্টা, 40 মিনিট, 20 মিনিট, এরকম ধরনের ভিডিও আছে, ওইটা শেষ করেছিলাম আমি। দেখবে অভিনয় শর্মার আচ্ছা। যদি ইতে চ্যানেলটাই যাও না, পুরোপুরি স্ক্রল করে হ্যাঁ, হ্যাঁ। একদম যদি নিচে যাও, প্রথম যে প্লেলিস্টটা হবে ওটাই আমি ফলো করেছিলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে। এবার একটু অপশনাল, অপশনালের স্ট্র্যাটেজিটা যদি তুমি বলো ডিটেলে। অপশনাল, প্রথম কথা তো সুকল্যাণ স্যারের কাছে শুরু করেছিলাম পড়া। স্যার হুম, নোটস গুলো দিতেন, আমি হুম, মোটামুটি নিজে নিজে নোটস গুলো লিখে নিতাম। তবে হ্যাঁ, লক্ষ্য যে সুকল্যাণ স্যারের কাছে তো অনেকেই পড়েন, এবারে নোটস লিখলে আমার একটা ধারণা হলো নোটস লিখলে নাম্বার পাওয়া মানে যাবে না, এটা সত্যি কথা। এটা সবার হুম, ক্ষেত্রেই সত্য, তো যে যে কোনো স্যার বা যে কোনো কোচিং ইনস্টিটিউটে যেই বা পড়ে থাকুক, কোচিং ইনস্টিটিউটের নোট সে বাদ দিয়েও কিন্তু আরো 30 জন সেখানে পড়ছে, তাহলে হুম, সেক্ষেত্রে কিন্তু খাতাটা একই হয়ে যাওয়ার চান্স খুব বেশি। তাহলে আমি কি করতাম, স্যারের কাছ থেকে জাস্ট স্কেলিটনটা নিয়ে নিতাম উত্তরে। স্কেলিটনটা নিয়ে হুম, এখানে মর্গান অ্যান্ড কিং এর বইটা, মানে যেখানে আমার মোবাইলটা এখন অলরেডি স্ট্যান্ড করানো আছে যে বইটার সামনে, মর্গান কিং এর হুম, বইটা হুম, আছে। আর হুম, তোমার 11-12 এনসিইআরটি সাইকোলজি বই, আর গুগল হুম, তো আছে। এই তিনটে মিলিয়ে প্রচার ডায়াগ্রাম ইত্যাদি দিয়ে নিজের মতো নোটস বানিয়ে নিতাম, একটু ছোট করতাম, স্যার একটু যেহেতু বড় নোটস দিতেন, একটু নিজের মতো ছোট হুম, করে নিতাম আমার নিজের লেখা স্পিড অনুযায়ী, হ্যান্ড রাইটিং অনুযায়ী, সেভাবে অ্যাডজাস্ট করে একটা নোটস মতো বানিয়ে নিয়েছিলাম। এবং তারপরেও হুম, প্রতিবারে যতবার লিখতে যেতাম ততবার দেখছি ইম্প্রোভাইজ হতে থাকতো আর কি। এবং আমার যতদূর মনে হয়, আমি মানে প্রথমে যে নোটসটা খাতায় লিখেছিলাম আর আমার পরীক্ষা খাতাটা যদি আমি এখন দেখা হয়, তাতেও নোটসটা মানে সম্পূর্ণ মানে অনেকটাই তার মধ্যে ডিফারেন্স থাকবে আর কি। আচ্ছা, ইম্প্রোভাইজ করতে করতেই গেছি আর কি, যত বেশি সম্ভব চেষ্টা করেছি, যত দিন গেছে তত সরল লেখাটা যতটা কম লেখা যায়, খুব কম লিখে যাতে বুঝিয়ে দেওয়া যায় যে আমি এটা লিখতে চাইছি, এক্সাম্পল বাড়ানো, ফ্লোচার্ট বেশি দেওয়া, ছবি বেশি দেওয়া, পয়েন্টস গুলো হাইলাইট করা বা পয়েন্টস বেশি দেওয়া, কিওয়ার্ডস বেশি ইউজ করা ইত্যাদিগুলো প্রায় প্রত্যেকবারই ইম্প্রোভাইজ করতে করতেই গেছি। আচ্ছা, আচ্ছা। তো তারপর ইন্টারভিউ, ইন্টারভিউয়ের ক্ষেত্রে কি করেছো? ইন্টারভিউতে এটাও আমি বলে দিই, তো 2021-এ একটা ভুল করেছিলাম, যেটা 2022-এ যেটা আবার ঠিক করেছিলাম। যাই হোক, 2021-এর প্রথম ইন্টারভিউ, তখন আমি তার আগে জীবনে কখনো কোনো ইন্টারভিউ দিইনি, সেই আমার প্রথম ইন্টারভিউ, সেটাই ডব্লিউবিসিএস ইন্টারভিউ। তো একটু চাপে স্বাভাবিকভাবেই পড়ে গেছিলাম। এবারে সেখানে আরম্ভ মানে তোমার ইউপিএসসি ইন্টারভিউ থেকে আরম্ভ করে ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার্স যারা র্যাঙ্ক করেছেন, র্যাঙ্কার যারা আছেন, তাদের ভিডিও থেকে শুরু করে সমস্ত অনলাইন যা যা অ্যাভেলেবেল আছে সবকিছু দেখে ফেলেছিলাম। দেখে আর মানে অরিজিনাল যেটা আসল যেটা করার জিনিস সেটাই করা হয়নি আমার। নিজের যে সিলেবাস রিভাইজ করা, হ্যাঁ যেগুলো হাতের কাছে আছে, নিজের ডিস্ট্রিক্ট, হ্যাঁ অ্যাবাউট মাইসেলফ, জাস্ট ডিস্ট্রিক্টটা ঠিকঠাক রেডি করেছিলাম, বা অ্যাবাউট মাইসেলফ ইত্যাদি। এই যে বেসিক কোয়েশ্চেন্স গুলো, এগুলো মানে যেগুলো করলেই তোমার মোটামুটি 70 থেকে 80% পিপিএস সিলেবাস কিন্তু কভার হয়ে যায়, সেইগুলোই বাদ দিয়ে আর আমি প্রচুর মানে যেগুলো মানে করতে পারবো না, মানে যেগুলো একটু ট্রিকি কোশ্চেন বা যেগুলো উত্তর দেওয়াটা মুশকিল, সেগুলোর দিকে বেশি দৌড়েছিলাম। যা ফলাফল হওয়ার তাই হয়েছিল, ওখানে গিয়ে অশোকের বোনের নাম আর পৃথ্বীরাজের বোনের নামের মধ্যে গুলিয়ে ফেলেছিলাম ইন্টারভিউ রুমে গিয়ে। তো যা ইমপ্রেশন পড়ার তাই পড়েছিল, খুব একটা ভালো নাম্বারও নিশ্চয়ই, হ্যাঁ 100 নাম্বার পেয়েছিলাম। যাই হোক, আমার খুব ভালো ভাগ্য যে আমি 100 পেয়েছি। আমি আশাও করিনি, তো ইন্টারভিউ বোর্ড মেম্বার অত্যন্ত মানে খুবই রয়ালও ছিলেন, তাই 100 নাম্বার দিয়েছেন। আমি নিজে হলো নিজেকে 100 নাম্বার দিতাম, যেটা সেরা। হ্যাঁ, তো প্লিজ কন্টিনিউ। হ্যাঁ। এই জন্য এই জন্যই 2022-এ সাবধান হয়ে গেছিলাম যে ওই যেগুলো পারবো না ওই কোশ্চেনের দিকে না ছোটাই ভালো। ওইগুলো যদি না পারি আমি হাম্বলি বলেই দেবো যে ম্যাম এটা আমার জানা নেই বা আমার এটা নলেজের বাইরে, আমি পরিষ্কার বলেই দেবো। আর অন্তত যেগুলো আমার হাতের কাছে আছে একদম সিলেবাস, প্রত্যেকটা সিলেবাস অপশনাল, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আমার যা আছে আইটি থেকে
যদি কিছু অন্তত পারি, যেগুলো কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সম্পর্কে বেসিক, যেগুলো তোমার কনসেপ্ট, হ্যাঁ, দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্স, যে যে সি, সি প্লাস প্লাস, জাভা ইত্যাদি, এইগুলো। আচ্ছা, নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে একটা ডিটেল স্টাডি, অ্যাবাউট মাই সেলফ ডিটেল স্টাডি, নিজের বর্তমান কারেন্ট যে যে এখন বর্তমানে যেখানে এমপ্লয়েড আছি, সেই জব সেক্টর সম্পর্কে একটা জ্ঞান, এইগুলোর দিকে বেশি জোরটা, যে কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলোর দিকে বেশি জোরটা দিয়েছিলাম, যে এইগুলো করে যাই, অন্তত আমি একটা কনফিডেন্স পাবো, এইগুলো করে গিয়ে একটা কনফিডেন্সটা পাবো, অন্তত পরীক্ষা হলে ঢোকার আমার মনে হয় না আমি এটা বাদ দিয়ে চলে এলাম, সেটা বাদ দিয়ে চলে এলাম, এগুলো ওর থেকে যদি কোশ্চেন করে তখন আমি কি করবো, এই ভাবনাটা যেন না হুম। লাগে। তারপর ওখানে যদি কোশ্চেন করে তখন বলবো, যেটা জানা নেই সেটা আমি কিভাবে জানি, সেটা যতই ইউটিউব ভিডিও দেখি না কেন। তারা ওখানে একটা এত একদম। বিদগ্ধ লোকজন, এত বছর ধরে এক্সপিরিয়েন্স লোকজন বসে আছে, তারা যদি বলেন আমাকে, মানে আমাকে এমন একটা কোশ্চেন করবেন যেটা আমি পারবো না, আমি যতই ভিডিওই দেখি না, যতই ইউটিউব যত যাই করে ফেলি, আমি কোনোভাবেই সেটা আটকাতে পারবো না। অতএব ট্রু, এই দিকে না ট্রু, যাওয়াটাই ভালো। ট্রু, ট্রু। আচ্ছা, ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কেমন? একদম ফাইনাল ইন্টারভিউ ইন্টারভিউয়ের। এক্সপিরিয়েন্স, দাঁড়াও একটু মনে করি কতজন মেম্বার ছিলেন। এক, দুই, তিন, চার, হ্যাঁ, 5 জন ছিলেন মেম্বার। হুম, হুম, ম্যাম ছিলেন, চেয়ারম্যান ম্যাডাম ছিলেন, আরেকজন ম্যাম হুম, ছিলেন, আর বাকি 3 জন মানে মেল টিচার ছিলেন আর কি, মেল ইন্টারভিউয়ার ছিলেন। হুম, হুম, তো একজন সাইকোলজিস্ট, তার মধ্যে ওই 3 জনের মধ্যে একজন সাইকোলজিস্ট ছিলেন। এবারে প্রথমে আমি আচ্ছা, যখন গেলাম, প্রথমে ইন্ট্রোডাক্টরি যে ফর্মালিটিস গুলো হয় সেগুলো করে ঢুকলাম, ম্যামকে গ্রিট করলাম, তাই প্রথমে বাকিদের তারপর সবাইকে গ্রিট করলাম। হুম, হুম, ম্যাম হুম, শুরু করলেন, ম্যাম প্রথমে সার্ভিস এমনি কিছু জিজ্ঞাসা করলেন। তারপর ওই জিজ্ঞেস করলেন যে ওয়াই এক্সিকিউটিভ, তারপর বললেন যে ফেভারিট স্কিম কোনটা, কেন ফেভারিট স্কিম নিয়ে আরো কিছু তথ্য জিজ্ঞাসা করলেন। যে আমি বললাম যে আমার কন্যাশ্রী বলেছিলাম আমি, যাই হোক আমার যে বাঁকুড়া ডিস্ট্রিক্টের বাড়ি, তো আমার বাঁকুড়া ডিস্ট্রিক্টের ফিমেল লিটারেসি রেটটা কম, সেটাই অ্যাজ এ কারণ বলেছিলাম আমি। তো কত জিজ্ঞাসা করলেন সেখান থেকে। আচ্ছা, মোটামুটি ম্যামের এন্ড থেকে এটাই ছিল। তারপর পাশের যে স্যার ছিলেন তাকে ট্রান্সফার করলেন। পাশের পর পর 2 জন স্যার, ওনারা ডিস্ট্রিক্ট থেকে প্রচুর কোশ্চেন করলেন, দুজন। আমাকে সাবজেক্ট থেকে এবার আচ্ছা, খুব একটা বেশি কোশ্চেন করা হয়নি, মেইনলি ডিস্ট্রিক্ট আচ্ছা, থেকে 2 জন স্যার পরপর ডিস্ট্রিক্ট থেকে করে গেলেন। আহ, হুম, এবং এই সময় আমি খানিকটা নিজে একটু প্রেসারাইজড হয়ে গেছিলাম, যখন হুম, পরপর হুম, যখন ডিস্ট্রিক্ট থেকে কোশ্চেন করেই যাচ্ছে। যাই হোক, আর আমার যাই হোক, একটা গাড়ি ফাড়ি কেটে যায় তো একটু চাপ চাপ দেখতে লাগে আর কি, খুব চাপে আছে ছেলে পেলে, এরকম লাগে। তো হুম, স্যার নিজে অত্যন্ত কর্ডিয়াল, স্যার নিজে তখন মজা করে যে পরিস্থিতি একটু করার চেষ্টা করছিলেন, যে আপনি এত কেন সিরিয়াস হচ্ছেন বা এত প্রেশার নেওয়ার কিছু নেই, এটা ছোট জোকও বললেন দিয়ে, মানে আমি ওনার সঙ্গে হাসাহাসি করলাম, তো ঠিক আছে, তারা যেভাবে চাপটা কাটানোর চেষ্টা করছিলেন, তো অত্যন্ত কর্ডিয়াল ছিলেন আর কি, সেটাই বলার যে চেষ্টা করছি সেটা এটাই, যে বাহ, ম্যাম থেকে বাহ, আরম্ভ করে মানে প্রত্যেক মেম্বার অত্যন্ত কর্ডিয়াল ছিলেন। এটা ওই 2 জন স্যার তো ডিস্ট্রিক্ট থেকে হলো। আচ্ছা, তারপর এইদিকে আরেকজন ম্যাম বসেছিলেন, উনি আবার সার্ভিস ডিটেলস এলেন, সার্ভিস থেকে আবার কিছু কোয়েশ্চেন করলেন, এবং উনি হুম, সার্ভিস হুম, এবং ডিস্ট্রিক্ট থেকে কিছু কোয়েশ্চেন করলেন। এনার কোয়েশ্চেন গুলো একটু কঠিন ছিল, এগুলো সার্ভিস থেকে যে কোয়েশ্চেন গুলো করেছিলেন তার থেকে একটা ভুল বলেছিলেন, আর ডিস্ট্রিক্ট থেকে যে কোয়েশ্চেন গুলো করেছিলেন সেখানেও একটা ভুল হুম, বলেছিলেন। তো যাই হোক, আচ্ছা, উনি বলেও দিলেন সঙ্গে সঙ্গে যে এগুলো তুমি ভুল বলছো, এগুলো সঠিক উত্তর এই বললেন। আচ্ছা, তারপর যেটা যেটা আমার আমার দিকে একটা মানে আমার ফেভারে যে কাজ করেছিল, তারপর আমার উনি আরেকজন যে সাইকোলজিস্ট, তিনি এখন পর্যন্ত একটাও কথা বলেননি। উনি এলেন, উনি জিজ্ঞেস করলেন যে তোমার হবি কি, তখন আমি বললাম আমার বাংলা গল্পের বই পড়া আমার হবি। তো এটা হুম, বললাম তো, এবারে উনি হয়তো মানে বাংলা সাহিত্যের সঙ্গে উনিও খুব ফ্যামিলিয়ার আর কি, উনি হয়তো বাংলা গল্পের বই পড়ে থাকেন আর কি। তো উনি আমাকে হুম, একদম কোন অথার সব থেকে ফেভারিট, আমার যে শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় সব থেকে ফেভারিট অথার, সেগুলো থেকে হুম, কোশ্চেন করে, এবং উপন্যাসের নাম থেকে আরম্ভ করে, উপন্যাসের নাম তো প্রচুর ধরা হলো, প্রত্যেক চারদিক থেকে একদম সেই তীরের মতো ছুটে এলো যে এই উপন্যাস কার লেখা ইত্যাদি। তো সবাই জিজ্ঞেস করলেন তাই যে এই উপন্যাসটা কার কার লেখা। তো মানে একদম শিওর হচ্ছে হ্যাঁ, না কি যে আমি সত্যি কথা বলেছি নাকি। অতএব ওই তার জন্য সবাইকে বলে ভেরি ভেরি কেয়ারফুল হবি বলার সময়। হবি তুমি একটা বলে হুম, দাও না, সেখান থেকে কিন্তু যদি মানে একবার ওনারা যদি বুঝে ফেলেন না মিথ্যা কথা বলছো, খুব একটা খারাপ পড়ে যায়, ইমপ্রেশন পড়ে যায়। তো এত কোশ্চেন করার পর এবং লাস্টে যেটা হলো, তো উনি যিনি ছিলেন, উনি একটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাসের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু থেকে কোশ্চেন করলেন। যে উনি বললেন যে এই উপন্যাসটার নাম, মানে দূরবীন বলে উপন্যাস আছে, তো উনি জিজ্ঞেস করলেন দূরবীন উপন্যাসের নাম দূরবীন কেন, সেটা তুমি বলে দাও, আমাকে বুঝিয়ে দাও। খুব একটা হুম, গুছিয়ে না বলতে পারলেও মোটামুটি যেটা উনি চেয়েছিলেন সেটা অ্যান্সারের মধ্যে ছিল। খুশি হলেন যে হ্যাঁ, ঠিকই বলেছো তুমি, খুব একটা গুছিয়ে বলতে না পারলো, স্যাটিসফাইড। তো এই বাহ, ব্যাস, এই এতদূর অব্দি করে তারপর মোটামুটি হয়েছিল 17 থেকে 18 মিনিট মতো ইন্টারভিউ হয়েছিল। হুম। আচ্ছা, আচ্ছা। তো এই ডাব্লিউবিসিএস থেকে মানে একদম যখন ফার্স্ট বার যখন যখন তুমি দিলে এক্সাম, তখন সেখান থেকে মানে এসএসসি সিজিএল এর দিকে এলে কেন, এক? আর সেকেন্ড হচ্ছে এই সাইমালটেনিয়াসলি দুটোর প্রিপারেশন কি করে কোপ আপ করলে, এটা যদি বলো।
আচ্ছা, ১ নম্বর যে ডব্লিউবিসিএস থেকে এসএসসি দিকে কেন এলাম? ওই যে তোমাকে এর আগে একটা বললাম না যে ডব্লিউবিসিএস এর গ্রুপ এর রেজাল্ট বেরিয়েছিল, ওটা পাইনি। তো আমার সেই হুম মুহূর্তে একটা ভুল ধারণা যাই বললো হয়েছিল আর কি, যে হয়তো আমার অপশনাল নাম্বারটা বেশি আছে, বাংলা ইংরেজিতে কম নাম্বার এসছে। সেটা ভুল হুম ছিল। পরে যখন মার্কস গুলো দেখলাম তখন দেখলাম না, উল্টোটা, বাংলা ইংরেজিতে নাম্বার বরং বেশি ছিল, অপশনালে কম ছিল। তো সেক্ষেত্রে আমার হুম ধারণা হয়েছিল যে গ্রুপ এ তে যখন পাইনি, ডাক কোনোটাতেই পাইনি যখন এতে ফাইনাল লিস্টে, তাহলে আর গ্রুপ সি ডি আমার হবে না। তো সেই হুম সময় আর মানে পরীক্ষাটা যেহেতু একটু লং প্রসেস, তো ওই সময়টা আমি প্রচন্ড ডিমোটিভেটেড হয়ে পড়েছিলাম যে আর সেই সময়টা ২০২২ একটা বড় রিক্রুটমেন্ট এসেছিল এসএসসি সিজিএল এ, ৩৬,০০০ নিয়োগ করা হয়েছিল। তো আমি দেখলাম আমার 36,000। বেকারত্ব কাটানোর এটাই সুযোগ। হ্যাঁ, ৩৬, হ্যাঁ। তো আমি দেখলাম বেকারত্ব কাটানোর এটাই সুযোগ, এটার জন্য করতে হবে আর কি, করতেই হবে। এবার কখন ডব্লিউবিসিএস আদৌ হয় কিনা কোনো ঠিক ঠিকানা নেই। তো শুরু করলাম ওটা। আর যেটা শুরু করার পর বুঝতে পারলাম যে জিএস পেপারটা আমারটা কিন্তু অলরেডি সুবিধা হয়ে আছে, কারণ ডব্লিউবিসিএস এর প্রিপারেশন করেছি, ওটার জন্য আর আমাকে আলাদাভাবে প্রিপারেশন নিতে হচ্ছে না। তাহলে ওইটার দিক থেকে আমি নিশ্চিন্ত। তাহলে জিএস গেল। আচ্ছা, যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে অঙ্ক আর রিজনিং। রিজনিং তো আলাদা করে আমি থিওরি টিওরি পড়িনি। রিজনিং একদম প্রথম থেকে মক দিতাম, শুধু মকের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম। অঙ্ক তো বললাম স্ট্র্যাটেজি, এইগুলো এগুলো করতাম। আচ্ছা, বাকি রইল ইংলিশটা। ইংলিশের জন্য প্রিলিমস এর জন্য যেগুলো করেছিলাম সেগুলো আরেকটু এক্সটেন্সিভ ভাবে বা আরেকটু যেটা একটু ডিটেল বা স্টাডি করতে করতে আরম্ভ করলাম। ওই কিরণের বইটাই আর একটু ভালোভাবে রিভিশন ইয়ে করা, প্র্যাকটিস করা, প্রত্যেকটা কোশ্চেন প্র্যাকটিস করা, এবং একটু ইয়েগুলো যেগুলো এক্সপ্লেনেশন দিয়ে আছে সেগুলো ভালো করে চেক করা। আর মক প্রচুর দিতাম। ওই ওই একমাত্র সিজিএল এর যে মক গুলো দিতে হয়তো জানি না, বিসিএস এর মক যে দিইনি, সিজিএল এর মকটাতেই হয়তো সেটা আমার মানে যে কোটাটা ছিল সেটা ফিল আপ হয়ে গেছে ওই মক গুলো দিতাম বলে। আর তাতে অঙ্ক পেপারটাও একটা সুবিধা হয়েছিল। আর ওভারঅল ওই সময়টা কতগুলো তাও আমি মক? হ্যাঁ, বলে নাও, কমপ্লিট করে নাও। না, সেকেন্ড কোশ্চেন একটা কি করলেন না যে একসঙ্গে কি করে, আচ্ছা হ্যাঁ ওটাও বললাম ওটা তো। আর একটা কি বললে যে হ্যাঁ কেন শুরু করেছিলে, হ্যাঁ ওই সময়টা। এবং যখন আমি দেখলাম যে আমার তারপর যখন সিজিএল ২০২২ দিলাম, তারপর দেখলাম যে না ঠিক আছে, তাহলে এটা আমার মানে আগে আমার ধারণা ছিল তো সিজিএল খুব কঠিন পরীক্ষা, ও আমাদের হবে না, ডব্লিউবিসিএস যখন দিচ্ছি তাহলে ওই দিক থেকে আর সিজিএল এর দিকে যাওয়া সম্ভব না, এটা আমার ধারণা হয়েছিল। তো দিয়ে বুঝতে পারলাম যে না, খুব সম্ভব। তাহলে সেক্ষেত্রে চেষ্টা করলাম। তাহলে আবার ভাবলাম যে ২০২৩টা তাহলে আর একটু ভালো করে সিজিএলটা যদি দিই, আরো ভালো পোস্ট হুম গুলো পেয়ে যাবো, নিজের স্টেটে হয়তো পোস্টিং পেয়ে যাবো। আর ওই সময়টা আমি হুম ডব্লিউবিসিএস পুরোপুরি ছেড়েই দিয়েছিলাম যে আর ডব্লিউবিসিএস ভেবে লাভ নেই, ও অনেক দিনের পরীক্ষা, ও হয় কি না হয় কোনো ঠিক ঠিকানা নেই। ওই সময় আর ওই সময় ওই কিরণের বইটা ইত্যাদিগুলো আমার শেষ হয়েছিল। হুম। তো আচ্ছা। তারপর আবার মানে এমন একটা ঘটনা ঘটলো, তারপর আবার যে ২৩-এর সিজিএল এর যেটা টায়ার 1, সেদিনে আমার ডব্লিউবিসিএস এর পার্সোনালিটি টেস্টে ডাক এলো। মানে সিজিএল এর টায়ার 1 দিতেই পারলাম না আলটিমেটলি, এত কিছু আহ, করার পর। হ্যাঁ, একদম একদম। আম, আচ্ছা, কতগুলো অল টোটাল তাও কতগুলো মক দিয়েছিলে? মক বলতে টায়ার 1 এর আগে তো তোমার প্রথমে মক দেওয়া শুরু করি অক্টোবর মাসে। অক্টোবর মাসে শুরু করার পর মোটামুটি ডিসেম্বরে ছিল টায়ার 1। তার আগে ডিসেম্বরের মোটামুটি নভেম্বরের মাঝখান থেকে দিনে তখন 3টে করে মক দিতাম। আর তার আগে অবধি মোটামুটি একটা দুটো করে দিতাম ডিসেম্বর অবধি, ডিসেম্বর তোমার নভেম্বরের মাঝামাঝি অবধি। তখন 3টে হুম করে মক দিই। আর টায়ার 1 এর পর যখন টায়ার 2 এর যখন তার মাঝখানে 3 মাস সময় পেয়েছিলাম, প্রথম দিকটা একটু হুম জাস্ট ম্যানেজ বা ইয়ে করার জন্য যে আই সেট বা টাইমটা একটু, যখন দেখবে টায়ার 1 আর টায়ার 2 কোশ্চেনের প্যাটার্নের মধ্যে একটু তফাৎ আছে, তো হুম সেইটা জাস্ট নিজেকে অ্যাডজাস্ট করে নিতে যেটুকু সময় থাকে। তারপর তখন আর একটু বাড়িয়ে দিয়েছিলাম। তখন ওইটা বড় পরীক্ষা, টায়ার 2 তো একটু বেশি মার্কসের, কোশ্চেনের সংখ্যাও বেশি, দুখানা পেপার থেকে। তখন সেটারও দুটো হুম তিনটে করে দিতাম, এবং সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলাম মকের অ্যানালাইসিস গুলো। মকটা দিয়েই তো রেখে দিলে হয় না, মকের আলাদা করে যেগুলো পারলাম না বা ভুল করলাম সেগুলো অ্যানালাইসিস করে কোনো একটা জায়গায় লেখা, কেন পারলাম না কোন চ্যাপ্টারে, এগুলো হুম স্ট্রিক্টলি ফলো করতাম। হুম। আচ্ছা আচ্ছা। তাও অল টোটাল যদি নাম্বার বলতে হয়, 100 পার হয়ে গেছিল নাকি? হ্যাঁ, অ্যাকচুয়ালি ভালো হবে। আচ্ছা। 150। এবার তুমি ১০০, ১৫০, ২০০ এভাবে চাললে কি হয়? হ্যাঁ, মোটামুটি ধরো ১৫০-২০০-র মতো তুমি দিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে জাস্ট একটা আইডিয়া, মানে যারা দেবে মানে অনেকে আইডিয়া চায়, তো সেই জন্যই আর কি। বাট হ্যাঁ। আহ, হ্যাঁ। আচ্ছা, সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতে, যদি একটু বলো? এই রে, আমার পড়াশোনার কোনো সেভাবে রুটিন ছিল না। যাই হোক, তবুও আহ, সারাদিন বলতে কতক্ষণ, সকালবেলা আমি প্রথম কথা হচ্ছে একটু মানে রাতের দিকে পড়াটা খুব একটা পছন্দ করিনি। মানে রাত জেগে আচ্ছা। পড়বো বা ইত্যাদি এগুলো আমার খুব একটা শুট করে না। তার থেকে আমার মনে হয় যে ভোরবেলায় উঠে পড়াশোনা করলে আমার নিজের অন্তত একটু মানে মাথার টাথায় বেশি জিনিসপত্র ঢোকে আর। তো আমি চেষ্টা করতাম বাহ। একটু সকালের দিকে উঠে পড়াশোনা করার। হুম ওই আহ, তোমার ধরো 6:30-7টার মধ্যে যাতে পড়তে বসতে পারি সেটা একটা চেষ্টা করতাম। তো একটা সিটিং দিতাম 7টার থেকে মোটামুটি 10টা পর্যন্ত, 9:30-10টা পর্যন্ত। একটা 3 ঘন্টা সিটিং হুম দিতাম প্রথমে। তারপর
যা জলখাবার ইত্যাদি খাওয়ার পর আবার ধরো 10:30 11টার থেকে শুরু করে আবার ওইদিকে 2টো 2:30 পর্যন্ত একটা সিটিং দিতাম। আবার ওদিকে লাঞ্চ করার পর আবার মোটামুটি 3টের থেকে মোটামুটি 4:30 5টা পর্যন্ত একটা হয়তো একটা মক দিলাম, বা ওই সময় একটু হালকা জিনিস করতাম যেহেতু লাঞ্চের পর তো একটা লেথার্জি টাইপ আছে। তো ওই সময় একটু হুম হালকা হুম হুম জিনিস বা একটা মক দিলাম যেগুলো একটু মানে গ্রিপিং টাইপের আর কি, যেগুলো মানে মনটা অন্য কোনো দিকে ডিস্ট্রাক্টেড না হয়, যাতে শুতে মন না যায় বা মোবাইল ঘাঁটতে মন না যায়। এগুলো করে অঙ্ক হুম করতাম বা মক দিতাম, এগুলো করলাম। হুম তারপর 4:30টার সময় বিকেলবেলা বেরোতাম একবার, বেরিয়ে হুম মোটামুটি ধরো 4:30 5টা থেকে শুরু করে 7টা 7:30 অব্দি বাইরে থাকতাম, আড্ডা ইত্যাদি ঘোরাঘুরি এগুলো করতাম। একটা ফিরে এসে হুম আরেকটা সিটিং করতাম 7:30 থেকে মোটামুটি তোমার 10:30 11টা পর্যন্ত। এই আর 3 4 ঘন্টার একটা সিটিং দিতে হয় এই মোটামুটি। হুম। কিন্তু এইটা হচ্ছে তোমার বাহ। মানে যেগুলো একদম নর্মাল ডে। তবে হ্যাঁ, এটা আমি বলে দিই, এটা কিন্তু প্রতিদিন করা সম্ভব না। এরকম আমার আবার কি হুম হতো যে আমি 1 দিন 2 দিন এভাবে চালালাম, 3 নম্বর দিন আমার পুরো হুম। অফ হয়ে গেল, আমি সারাদিন হয়তো বসে বসে শুয়ে শুয়ে কিছু একটা ওয়েব সিরিজ দেখলাম। এটা হয়ে থাকতো, এবারে যার যেরকম হয়। আচ্ছা আচ্ছা, সেরা। আচ্ছা। আচ্ছা তুমি, হ্যাঁ আর্লি বার্ড তুমি অলরেডি বলেছো। আচ্ছা সকালবেলায় ওঠার মানে এই সকালবেলায় ওঠার যেই অভ্যেসটা, এটা কি একদম স্কুল লাইফ থেকে স্টার্ট হয়ে গেছিল নাকি? অভ্যেস বলতে পরীক্ষার আগে ইত্যাদি দেখো, এবার রাতে তো পড়তেই হতো, কখনো যদি দরকার থেকে পড়তেই হবে, তাহলে তো কোনো উপায় তো কিছু নেই। তবে আমি মানে হুম। দুটোর মধ্যে যদি চুজ করার অপশন থাকতো তাহলে আমি সকালে ওঠাটাই বেশি পছন্দ করতাম প্রথম থেকে। বাহ, খুব ভালো খুব ভালো। আহ, বাহ, মানে এটা আমি একটা এক্সেপশন দেখলাম যে অনেকে বলে যে রাতের বেলা পড়তে ভালো লাগে বা এই সেই, বাট এটা খুব ভালো, মানে এটাতে দেহও ভালো থাকে, আহ, দেহের জন্য খুব হেলদি একটা হ্যাবিট। আচ্ছা, এত দীর্ঘ জার্নি মোটিভেশন, মানে এত দীর্ঘ একটা জার্নি, তো সেক্ষেত্রে মোটিভেশন বা নিজেকেই যে প্রতিদিন মোটিভেট করা, এটা কি করে করতে? যে না প্রতিদিন ওই সেম রুটিন, মানে সিভিল সার্ভিসের ক্ষেত্রে আমার মনে হয় এটাই সবচেয়ে একটা বেশি টাফ ব্যাপার, বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের চ্যালেঞ্জ। ক্ষেত্রে, যে প্রতিদিন একই জিনিস করতে হবে, একই জিনিস 1000 বার পড়তে হবে। এই হচ্ছে একটা ব্যাপার, টায়ারিং একটা প্রসেস। তো সেক্ষেত্রে সেখানে কি করে কোপ আপ করতে প্রতিদিন, একটু যদি বলো। এটা তো অবশ্যই খুবই একটা টায়ারিং প্রসেস, মানে একই জিনিস সেম জিনিস প্রতিদিন একইভাবে রিপিটেটিভলি করে যাওয়া খুবই একটা টায়ারসাম জিনিস। করতাম হুম বলতে কি, দেখো যতটা পারতাম নিজে চেষ্টা করতাম। এবার স্বাভাবিক তো, একজন সাধারণ মানুষ তো তো আসতো ডিমোটিভেশন, আসতো পড়তে মন যেত না ইত্যাদি গুলো আসতোই। সেক্ষেত্রে অবশ্যই হুম মানে ওটাটাই ছিল আমার যে পিছনে সাপোর্ট সিস্টেম, বাবা মা যারা আছেন, বাবা মা দিদি ফ্যামিলিতে আমার গার্লফ্রেন্ড, তারা আসলে মানে তাদের যে ভরসাটা আমার উপর ছিল না, বাবা মা এই পরিমাণ আমার জন্য পরিশ্রম করে যাচ্ছে। যে আমি তোমাকে বললাম একটু আগে যে আমি এখানে পড়তাম, ওনারা ওখানে লেখালেখি বা ইত্যাদি সবসময় আমাকে সাপোর্ট করে গেছেন। আচ্ছা, ওইদিকে ধরো আমি খুব বেশি সময় দিতে পারতাম না, যেহেতু প্রিপারেশন বিসিএস এর প্রিপারেশন করার সময় গার্লফ্রেন্ডকে খুব একটা বেশি সময় দিতে পারিনি। তবুও হুম। কিন্তু মানে সে কোনো অভিযোগ জানায়নি। তো এই যে ভরসাটা এবং মানে সবসময় সাপোর্ট করে গেছে, বাবা মা সবসময় সাপোর্ট করে গেছেন। তো সেইগুলো দেখে নিজেকে মোটিভেটেড রাখতাম যে এতটা তারা ভরসা করে বসে আছে, তাহলে ডিমোটিভেটেড লাগলেও সেক্ষেত্রে জোর করে দেখো একটু, মানে বোরিং তো লাগবে, একটু মেশিনের মতো ভাবে করার চেষ্টা করতাম। তো এই সাপোর্ট আচ্ছা, সিস্টেমটা কিন্তু সেক্ষেত্রে ধরে রাখার ক্ষেত্রে খুব একটা বড় রোল প্লে করেছিল। ডেফিনেটলি। আচ্ছা, তো একটানা অনেকদিন পড়াশোনা হয়নি এরকম কখনো হয়েছে? হুম, হয়েছে, একটা অনেকদিন পড়াশোনা করা হয়নি। হুম তো হুম। সেক্ষেত্রে মানে কি জানতে চাইছো, মানে কেন হয়েছে নাকি তারপর কি করতে? না তারপরে আবার মানে একটা যে মানে হয় না যে অনেকদিন যদি পড়াশোনা একটানা না হয়, তো একটা রিগ্রেট কাজ করে যে অনেকদিন বেরিয়ে গেল হাত থেকে টাইম। তো তখন কামব্যাকটা করতে কি করে, যে আবার পড়াশোনার মোডে আবার ফিরতে কিভাবে? ওটা দেখো, ওটা হতোই। যে কোনো একটা ধরো পরীক্ষা দিয়ে এলাম, ধরো প্রিলিমস দিয়ে এলাম হুম বা মেন্স দিয়ে এলাম, মেন্স দেওয়ার পরে একটা লেখালেখি চলে এসেছে যে এত কঠিন এত পড়াশোনা করলে পরীক্ষা দিলাম, তারপর একটা বড় গ্যাপ চলে এলো। আমার ক্ষেত্রে তো প্রায়ই হতো, 15 দিন 20 দিনের বড় বড় গ্যাপ চলে যেত। এবার তারপর তো মানে ওভারকাম করে পড়তে বসে তো পরের কথা, ওই যে মনটা আনা আবার, যে আবার আমি পড়তে বসবো, সেটাই তো মন যেত না পড়তে, যে আবার পড়তে বসবো বা ইত্যাদি মনই যেত না। মানে এই যে আগে যে অভ্যাসটা ছিল যে প্রতিদিন সকালে উঠে পড়তে বসা, সেই অভ্যাসটা চলে যাওয়া মানে তো আর তো ইচ্ছাই করতাম না। যাই হোক, এটা একদম করতাম এটাই যে যেদিনই তোমার একটা তো অনুতাপ আসতো, একটু রিগ্রেট, ওইটার উপরই ভরসা করতাম আর কি। জানি যে এটা করতে করতে একসময় প্রচন্ড রিগ্রেট ফিল হবে। আর সেদিন চুপচাপ মানে ধরো যদি দুপুর বেলা তো রিগ্রেট ফিল হতো না, এই একটা জিনিস খুব বেশি ফলো করতাম, যেটা হচ্ছে ধরো হয়তো দুপুরে বা বিকেল বেলা ধরো মনে হলো যে না অনেকদিন পড়া হয়নি, তখন ওইটার কাল অবধি টানতাম না, যে তাহলে কাল সকাল থেকে ভালো করে পড়বো, এইটি করা মানেই মুশকিল। আমি কি করতাম, তো তখনই যদি অমনি এরকম যদি মনে হচ্ছে, আমি মোটামুটি তখনই বইটা নিয়ে পড়তে বসে যাই, এখন থেকে শুরু করা যায়, তাহলে আস্তে আস্তে ছন্দের আচ্ছা, মধ্যে ফিরে আসা যায়। বাহ। কাল যতবার ভেবেছি যে কাল সকাল থেকে পড়বো, ততবার হয়নি।
ঠিক, ঠিক, ঠিক। আচ্ছা, একটা জিনিস আমি একটু জেনে নিই। সেটা হচ্ছে যে মানে এসএসসি সিজিএল এর ক্ষেত্রে আহ, তুমি ধরো ডিসাইড করলে যে এবার এসএসসি সিজিএল টা ভালোভাবে দেবো। তো বাই দ্য ওয়ে, তুমি কোন পোস্ট পেয়েছিলে 2022-এ? আমি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ছিলাম। আচ্ছা, পিএ, পিএ যেটা, হ্যাঁ, খুব পিএ, ফেমাস পিএ। পোস্ট। আচ্ছা, ওটা কি ওয়েস্ট বেঙ্গলেই পেয়েছিলে তুমি? ওয়েস্ট বেঙ্গল মানে আমার বাড়ির একদম সামনে 1 কিলোমিটারের মধ্যে ছিল। ও, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তো কখনো মনে হয়নি যে মানে এসএসসি সিজিএলটাকেই কন্টিনিউ করব, আর 2 বছর আহ, দিয়ে মানে দিলে তুমি ডেফিনেটলি একটা ভালো পোস্ট পেতে, এবং 5-6 বছর ডাউন দ্য লাইন সেটা হয়তো মানে স্যালারির, মানে যদি আমি বলি স্যালারির ক্ষেত্রে, সেটা হয়তো মানে কিছুটা স্টেট স্যালারিকে হয়তো সারপাস করে যেত। তো কখনো কি এই সেকেন্ড থট কখনো এসেছিল, নাকি একদম ইউ আর ফোকাস যে না, সিভিল সার্ভেন্টই হতে হবে যাই হয়ে যাক, পয়সা ডাজেন্ট সিভিল ম্যাটার? সার্ভেন্ট ঠিক হতে আছে। হয়, হ্যাঁ সিভিল সার্ভেন্ট হতে হবে, একটা ড্রিম তো ছিলই। আর হ্যাঁ একসময় ওটাও হুম, এসেছিল যে আর ডব্লিউবিসিএস দেবো না, আমি তোমাকে একটু আগেই বললাম। এবার এসএসসি সিজিএল দিয়ে হুম, কন্টিনিউ করবো, তো এবারে দেখো ভাগ্যে যা লেখা আছে, ডেস্টিনি সেরকমই ছিল। তখন আমি ভাবলাম যে সিজিএল দেবো। সিজিএল এর টায়ার ওয়ানের দিন আমার 2021-এর পিটি ডেট পড়ে গেল। এবারে সিজিএল এর হুম, যে 2023 তার মানে আমার হাত থেকে বেরিয়ে গেল। 2023 তো আর দিতে পারলাম না, হুম, আমি আমার পিটি দিতে গেলাম। এবারে হুম, যখন এবার 2024-এর সিজিএল টায়ার ওয়ান আসার আগে আমার তোমার ধরো 2021-এর গ্রুপ সি এর রেজাল্ট এলো, গ্রুপ সি হয়ে গেছিল তখন। ল্যান্ডের ডিপার্টমেন্টে এখন যেটাতে আছে সেটাও হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে হুম, হুম, আর এবার যেহেতু সিভিল সার্ভেন্ট যেহেতু হওয়ার ইচ্ছে ছিল, তো সেক্ষেত্রে সেখানে যখন হয়ে গেল তাহলে একটা সাফল্য পেলাম যখন, তো ওইদিকে আরো বেশি ডিটারমেন্ট হলাম, তাহলে চেষ্টা করলে হয়তো আমি আরো উপরের দিকেও পেতে পারি। তখন থেকে একদম, আর একদম, ভাবিনি, একদম। প্রথম দিকটা ভেবেছিলাম কিন্তু। আচ্ছা, না ডেফিনেটলি, একদম, একদম, ঠিক। আচ্ছা, নেক্সট হচ্ছে যে কখনো গ্রুপ স্টাডি করার সুযোগ হয়েছিল, নাকি এক সম্পূর্ণ না, সেলফ স্টাডি? গ্রুপ স্টাডি বলতে আমার তো প্রিপারেশন শুরুই তো করোনার সময়, মানে কোভিড লকডাউনের সময়, তাহলে সেক্ষেত্রে গ্রুপ স্টাডি করার সুযোগ পাইনি। হ্যাঁ ফোনে কথাবার্তা হতো আমার সঙ্গে, আরো অন্যান্য আমার যারা বন্ধু বান্ধব আছে প্রত্যেকেই কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন তখন নিচ্ছিল, এখন প্রত্যেকেই ভালো ভালো জায়গায় আছে। তো হুম। ফোনে কথাবার্তা হতো, কিন্তু গ্রুপ আচ্ছা, স্টাডি সেই অর্থে কোনোভাবে করার সুযোগ হয়নি। আচ্ছা। তো আহ, আমাদের বন্ধুরা অনেক ক্ষেত্রে আমাদের ডিসিশনকে ইনফ্লুয়েন্স করে। তো সেক্ষেত্রে মানে তুমি যখন এই প্রিপারেশনটা নিচ্ছিলে, তখন মানে তোমার অন্যান্য বন্ধুরা কি করছিল, এবং তাদের মধ্যে কেউ কি কম্পিটিশন ফিল্ডে তোমার মতোই প্রিপারেশন নিচ্ছিল? এবং তারা যখন তারা যখন জানতে পারলো যে তুমি প্রিপারেশন নিচ্ছ, যদি জানে, তো সেক্ষেত্রে তারা কি সাপোর্ট টাপোর্ট করেছিল সেই সময়? যদি একটু বলো। বন্ধু বান্ধব বলতে আমার বেশিরভাগ বন্ধু বান্ধবই কম্পিটিটিভ ফিল্ডের এতেই আছে, মানে আমার বাড়ির বন্ধু বান্ধব বলো বা কলেজের বন্ধু বান্ধব বলো, বেশিরভাগই কম্পিটিটিভ এক্সামের দিকেই গেছে। হ্যাঁ জানতো প্রথম থেকেই, প্রত্যেকেই জানতো আমার বন্ধু বান্ধবের গ্রুপটা, মানে যেটা আছে খুব কোর গ্রুপ, এবং মানে ওরা প্রত্যেকেই খুবই ঘনিষ্ঠ আর কি বন্ধু বান্ধবরা। তো জানতো, আচ্ছা। এবার ফ্র্যাঙ্কলি আলোচনা হতো প্রিপারেশন নিয়ে। তারাও মানে হুম, হয়তো সিভিল সার্ভিসের লাইনে কেউ সেভাবে প্রিপারেশন নেয়নি, কিন্তু সিভিল সার্ভিসের প্রিপারেশনটা আমি নিতাম, কিন্তু অন্যান্য ব্যাংক প্রিপারেশন নেয়। কেউ কেউ এখন ব্যাংকে চাকরিও করছে। আচ্ছা, পুলিশে আছে দুজন বন্ধু, পুলিশের প্রিপারেশন নিয়েছে। বাহ। এসএসসি সিজিএল দিয়েছে, এরকম বন্ধুও আছে। হুম, আর পোস্ট অফিসে আমাদের কলিগ যারা ছিল, তারাও এখনো বর্তমানে প্রিপারেশন নিচ্ছে, এরকম আছে। তো জানতো, সবাই জানতো এবং সাপোর্টও করেছিল যে ঠিকই আছে, যেটা ড্রিম সেই ড্রিমটা চেঞ্জ করাই উচিত। হুম। আচ্ছা, তো চারিদিকে এত নেগেটিভিটি সরকারি চাকরিকে নিয়ে, বিশেষ করে আমরা নানান ধরনের কথা শুনতে পাই, এবং খবরে তো মানে খবরে একবার চোখ রাখলে মাথা ঝালাফালা হয়ে যাওয়ার জোগাড়। তো সেক্ষেত্রে এই সমস্ত নিউজ, এই সমস্ত চারিদিকের মানুষের কথাবার্তা, এগুলো থেকে নিজেকে সরিয়ে রাখতে কিভাবে, নাকি এগুলোতে বদারই হতে না? দেখো মানুষের তো কথাবার্তা বলবে না, বদার না হওয়া তো চলে না। বদার হতেই হবে, হুম, যেহেতু সিভিল সার্ভেন্টে যাচ্ছে সেখানে আমাকে পাবলিক সার্ভিস দিতে হবে। সেক্ষেত্রে পাবলিক কি হুম, বলছে না বলছে সেটা জানাটাও আমার একটা কর্তব্যের মধ্যেই পড়ে, তাহলে সেটাও জানতে হুম, হতো। তবে হ্যাঁ এটাও ঠিক কথা যে আমি এটাও দেখেছি যে যদি ঠিকঠাক করে কাজটা কেউ করে আর কি, নিজের কাজ বা নিজের কর্তব্য যদি সেটা ঠিকঠাক ভাবে স্মার্টলি করতে পারে, সবসময় এমন না যে আমি জাস্ট মানে একদম পুরো সিম্পল ওয়েতে কাজটা করে বেরিয়ে গেলাম। এবার কিছু হুম, কিছু সময় একটু কিন্তু মানে বুদ্ধি করেও খেলতে হয়। তো সেটা যারা হুম, পারেন, বেশিরভাগ ক্ষেত্রেই তারা পারেন করতে, কেউ তখন দক্ষ যারা আছেন, তো যাদের সম্পর্কে কথাবার্তা বলছি বা যাদের সম্পর্কে আমরা পড়তে পারি, বেশিরভাগ ক্ষেত্রেই দক্ষই থাকেন, খুব কিছু ব্যতিক্রম বাদ দিয়ে। তো তারা কিন্তু দেখবে হয়তো একটা এক দুদিন খবর এলেও বা কোনো নেগেটিভ খবর যদি আসেও না, আলটিমেটলি কিন্তু হুম, তারা মানে জিনিসটা থেকে একটা গুড আউটকামই এসে থাকে। হুম, সেটা দেখবে হয়তো। আর পাবলিক বা তো মিডিয়ার একটা ব্যাপার কি, ধরো জিনিসটাকে ফলো আপ তো খুব বেশি দিন করে না, একটা একটা বড় ঘটনা ঘটে গেল, সেটা নিয়ে একটা একটা স্টোরি করা হলো, পাবলিশ করা হলো,
কিন্তু সেই জিনিসটা দেখবে আর খুব বেশি দিন আর সেটা নিয়ে ফলো করা নেই। তারপর কি হলো, সেই যে ওই অফিসার বা যাকে বলা হলো বা যার সম্পর্কে কথা বলা হচ্ছে তিনি তারপর কি স্টেপ নিলেন, বা সেই পরিস্থিতিটা হ্যাঁ, শেষ হ্যাঁ, পর্যন্ত কি অবস্থা হলো। পরে গিয়ে হয়তো দেখা যায় কিন্তু সেই পরিস্থিতি তিনি খুব দক্ষতা সামাল দিয়েছেন এবং বর্তমানে ভালো চলছে। হ্যাঁ। সেটা আমরা কিন্তু জানতে কিন্তু পারিনি, সেটা, যাই হোক। হ্যাঁ, সেটা আমরা কিন্তু আর জানতে পারি পাবলিক না, জানতে পারে না। কারণ স্টোরিটার তো এটা আর মানে সেটা তো আর কোনো গুরুত্ব নেই না মিডিয়ার কাছে। একদম, 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 একদম। এটা এটা একদম ঠিক কথা। আর এইটা আমার মনে হয় সবচেয়ে বেশি হয়েছে এই সমস্যাটা, সেটা হচ্ছে এই কর্পোরেট হয়ে গিয়ে। মানে নিউজ চ্যানেল যবে থেকে কর্পোরেট হয়ে গেল, তবে থেকে এই সমস্যাটা চলে এসেছে। মানে এই এই যে সমস্যা, হ্যাঁ। সারাদিন নিউজ, সারাদিন নিউজ, এই সমস্যাটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। যে ওই সারাদিন ধরে প্রফিট 24 ঘন্টাই ম্যাক্সিমাইজেশন। নিউজ। একদম, একদম। মানে এইটা মনিটাইজেশনটা একটা বিশাল বড় ফ্যাক্টর। একদম। আহ, আচ্ছা, নেক্সট হচ্ছে যে আহ, আর বেশি প্রশ্ন নেই, দুটোই আছে, দু তিনটে। সেটা হচ্ছে যে আমরা জানি যে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে অনেক ফ্যাক্ট ডেটা এগুলো মুখস্থ করার ব্যাপার আছে এবং এগুলো মুখস্থ করতে হয়। তো অনেক ক্ষেত্রে অনেকেই এগুলো মনে রাখতে পারে না, বা পড়ছি এই ভুলে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো এগুলো মনে রাখার জন্য তুমি কি করতে প্রথম? আর দ্বিতীয় হচ্ছে কোনো কি বিশেষ টেকনিক বা কিছু তুমি ফলো করেছো, বা কোনো লাইফস্টাইল হ্যাক বা আদার কিছু, জাস্ট টু রিমেম্বার অল দিস ফ্যাক্ট অ্যান্ড ডেটা? কারণ এটা প্রচন্ড রেলিভেন্ট আমার মনে হয়। তো যদি একটু অবশ্যই, বলো অবশ্যই। তুমি। অবশ্যই আমিও প্রথমে তাই দেখেছিলাম যে প্রচুর ডেটা ইত্যাদি আছে। এবারে যেভাবে সবাই করে ইত্যাদি বিভিন্ন ধরো কবিতা টবিতা বানানো, ছড়া বানানো, এগুলো দিয়ে আমিও করার চেষ্টা করেছিলাম। কিন্তু আলটিমেটলি আমি করতে গিয়ে দেখলাম যে মানে একে তো ওই তথ্যগুলো আছে, ছড়ার সংখ্যা এত বেশি হয়ে যাচ্ছে না, সেইগুলো মুখস্থ করতে আমার মাথার উপর বেশি চাপ পড়ে যাচ্ছে। হ্যাঁ, ট্রু। আমি কি করলাম, ওগুলো ছেড়ে দিলাম। মানে তার থেকে এসব করে তার থেকে একদম বেসিক যেটা ওয়ে, তাতেই আমি যাই, বারবার রিভিশন করি, যা মনে রইলো রইলো, বাকি যখন ছেড়ে আসবো, দেখো ছেড়ে আসে তো আমার হাতেই আছে। আমি এক জায়গায় ছেড়ে আসবো, অন্য জায়গায় আমাকে জাস্ট মেকআপ করতে পারি না, আমার দুটো ছাড়া যাক। কিন্তু আমি ভাবলাম যে এত ছড়া ইত্যাদি করে, হ্যাঁ সব জায়গাতেই সেটা করেছি তা না, কিছু কিছু জায়গায় ছোট ছোট যেগুলো কিছুতেই মনে থাকছে না, কোনোভাবেই উপায় নেই, সেক্ষেত্রে কিছু ট্যাকটিক্স ইউজ করেছি। ধরো কোনো একটা সাল হয়তো 1913 সাল বা 1915 সাল, আমার নিজের মাধ্যমিক এরিয়ার বা এইচএস এরিয়ার থেকে 100 বছর পিছনে, এইভাবে কিছু কিছু জিনিস অবশ্যই মনে রেখেছি, বা কোনো একটা জিনিস হয়তো মনে থাকছে না, ছড়া করে মনে রেখেছি। কিন্তু সংখ্যায় খুব কম ছিল, বেশিরভাগটাই রিভিশনের উপরই আমি ভরসাটা বেশি করতাম। আচ্ছা। আর কি লিখতে, লিখে লিখে পড়তে নাকি নর্মাল জাস্ট পড়তে? না, নর্মাল পড়তাম, লিখে লিখে পড়া বলতে ডেসক্রিপটিভ বাদ দিয়ে খুব বেশি লিখিনি কোনোটাই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, কোনো কি হবি আছে তোমার, মানে আহ, পড়াশোনা বাদ দিয়ে? বাংলা গল্পের বই তো একটা আছেই, হুম। অত্যন্ত পড়তে ভালোবাসি। তারপর দিয়ে সিনেমা ওয়েব সিরিজ তো দেখেই থাকি। তবে হবি বললে ওই মানে মেইনলি বাংলা গল্পের বই, এটা খুবই পছন্দ করতে পারি। লেখালেখির শখ আছে নাকি শুধু না, পড়া? লেখালেখি শখ নেই, পড়া। আচ্ছা, পড়তে ভালো লাগে, বাহ! অসাধারণ। আচ্ছা, যারা নতুন, একদম শেষ পর্যায়ে এসছি, তো যারা নতুন প্রিপারেশন করছে কিংবা দু একবার পরীক্ষা দিয়েছে, কিন্তু প্রিলিমস অনেকের ক্র্যাক হয়নি, বা মেন্স ক্র্যাক করতে পারেনি, বা ইন্টারভিউতে গিয়ে ফেল করেছে, এই সব অ্যাসপিরেন্টসদের তুমি কি অ্যাডভাইস দিতে চাও? ইটস আপ টু ইউ, বলো। অ্যাডভাইস তো না, সাজেশন বলো, কারণ অনেকে আছেন আমার গুরুজন। তো সাজেশন বলতে আমি আমার দিক থেকে থাকবে এটাই যে হয়তো দেখো প্রিলিমস মেন্স ক্র্যাক করা হচ্ছে না মানে নিশ্চয়ই দেখো প্রত্যেকেই তো নিজের ব্রিলিয়ান্ট এবং ব্রেনের পাওয়ার আমার মনে করি না আমি খুব একটা বেশি সবার মধ্যে ডিফার করে যায়। তাহলে আমার হুম, মনে হয় যে তারা তাদের যে প্রসেসটা যেটা ধরে তারা পড়াশোনা করছেন বা প্রিপারেশন করছেন, সেটার মধ্যে কিছু একটা ভুল নিশ্চয়ই আছে, যে সেটা ঠিকঠাক হচ্ছে না আরকি। তো তাদের সময় দেওয়া উচিত ওই প্রসেসটা, যে আমি এই প্রসেসটা ফলো করছি, তারা সময় দিক। দরকার হলে মানে সপ্তাহখানে, ১ সপ্তাহ ২ সপ্তাহ যে আমি এই প্রসেসে করছি, এর মধ্যে কি ভুল থাকতে পারে, বা এটার পিছনে একটা ভাস্ট সময় মানে আমি যেটা বিশ্বাস করেছিলাম না, যে প্রসেসটা চুজ করার আগে সময়টা, হুম, প্রসেসটা চুজ করার পিছনে সময়টা বেশি দেওয়া উচিত। যে আমি প্রসেসটা চুজ করতে এতটা সময় নিলাম, তারপর ওই প্রসেসটা ধরেই ওই প্রসেসটা ফলো করে কিন্তু আমার গোটাটা চালানো উচিত। উম, উম, কিন্তু তার থেকে যদি এমনটা হয় যে একটা প্রসেস আমি প্রথমে এটা মনে করলাম, এই ধরে এগিয়ে গেলাম, পরে আস্তে আস্তে আমার পড়াশোনা যত কোর্স চেঞ্জ হলো, প্রসেস চেঞ্জ হতে লাগলো, তার থেকে বরং আমি প্রথমে একটু বেশি সময় দিয়ে একটা ভালো ঠিকঠাক প্রসেস চুজ করে সেটা ধরে আমি যেন আগিয়ে যেতে পারি। এটাই কিন্তু বেশি হুম, বেটার হবে। তো তাদেরকে ওটাই বলবো, নিশ্চয়ই প্রসেসে অবশ্যই থাকবে কিছু না কিছু গন্ডগোল, অবশ্যই আছে। এটা কিন্তু তাদের নিজেদের মানে আপ টু দেমসেলফ, যে তাদের নিজের কর্তব্য বা নিজের দায়িত্ব। এটা কিন্তু আর কেউ মানে যত বড় টিচারই আসুন, যত বড় ইনস্ট্রাক্টর বা কোচিং ইনস্টিটিউট, কোনোভাবেই মানে তোমার নিজের স্ট্র্যাটেজি বা প্রিপারেশনে কি গন্ডগোল হচ্ছে, এটা একমাত্র তুমি নিজে বাদ দিয়ে কেউ বুঝতে পারবে না। তো সময় দিক, খুঁজে বার করুক সেই জিনিসটা বা সেই গন্ডগোলটা ঠিক করে একটা প্রসেস ঠিকঠাক চুজ করে সেটা ধরে আগিয়ে গেলে সফলতা তো আসবেই অবশ্যই। অসাধারণ।
আহ, অনেক ধন্যবাদ দাদা তোমাকে এতটা ডিটেলে সবটা শেয়ার করার জন্য। এবং আমার মনে হয় যে এতটা ডিটেলে বোধহয় তুমি কোথাও আগে বলোওনি। তো না না, সেক্ষেত্রে, হ্যাঁ সেক্ষেত্রে অনেককে এটা হেল্প করবে। অনেকের স্ট্র্যাটেজি কে আবার রিডিফাইন করবে এটা। তো আমার মনে হয় যে থ্যাংক ইউ সো মাচ। আগামী জীবন তোমার খুব ভালো হোক, খুব ভালো কর্মজীবন কাটাও। এবং খুব শিগগিরই ভিডিও হিসেবে দেখবো। খুব ভালো। খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। ভালো থেকো দাদা। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। মোটামুটি রাখি। থ্যাংক ইউ তোমাকে, তোমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ, শুভেচ্ছা রইল। একদম একদম একদম। রাখলাম তাহলে। ঠিক আছে।